হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আমার সাথে আজকে আছে অরিত্র। অরিত্র, আছো কেমন? এই চলছে। বলো তোমার কি খবর? হ্যাঁ, চলছে, ভালোই চলছে। তো আজকে আমরা কথা বলবো ওয়েস্টার্ন সিনেমা নিয়ে। এই জিনিসটা আমি আর অরিত্র এমনি ডিসকাস করি। তো ওয়েস্টার্ন সিনেমা মানে এটা কিন্তু এখন এই জিনিসটার রেলিভেন্স কমে গেছে সোশ্যালি, এবং বিভিন্ন পলিটিক্যাল কারণও আছে তার। ওল্ড ওয়েস্টের যে মিথসটা ছিল সেটাও কাইন্ড অফ রিকন্টেক্সচুয়ালাইজ হয়েছে ইউএস এর স্টেটের মধ্যে বা সেই মানে সেখানকার সমাজের মধ্যে। কিন্তু ওয়েস্টার্ন সিনেমা আমরা যদি ফিল্ম হিস্ট্রিতে গিয়ে দেখি, ওয়েস্টার্ন সিনেমায় কিন্তু প্রথম সিনেমা ছিল, প্রথম জনরা ছিল দ্যাট বিকেম প্রিলিফ্যান্ট। এবং প্রথম যে সাকসেসফুল ফিল্ম 1902 সালে দ্য গ্রেট ট্রেন রবারি, ওটা প্রথম অ্যাকশন সিনেমা ছিল, প্রথম ওয়েস্টার্ন এবং প্রথম সিনেমা যেটা কোট আনকোট বক্স অফিসে সাকসেসফুল ছিল, ওটা কিন্তু অ্যান্ড ওয়েস্টার্ন না না, সিনেমা। আরো একটা ব্যাপার আমি এটার সাথে অ্যাড করছি। মানে তুমি বক্স অফিস সাকসেস বলছো, ওই দ্য গ্রেট ট্রেন রবারি ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম উইচ হ্যাড আ ন্যারেটিভ। তার আগে কিন্তু ন্যারেটিভ ওয়াইজ ফিল্ম ছিল না কিন্তু। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম টু হ্যাভ আ ন্যারেটিভ কাইন্ড অফ থিং, যে একটা ট্রেনে ডাকাতি হচ্ছে, সবাইকে নামাচ্ছে, এ করছে। তো দ্যাট হ্যাড আ ন্যারেটিভ। হ্যাঁ, আর গ্রেট ট্রেন রবারি যারা দেখেননি, গ্রেট ট্রেন রবারি লাস্ট সিনটা তারপরে 1 কোটি বার রিক্রিয়েট করা হয়েছে। সেটা হচ্ছে গুড ওই ফেলাস। লাস্টে গিয়ে গুড বন্দুক ফেলাস। বন্দুক পয়েন্ট করা। ওটা মানে বহুবার করা হয়েছে। আমার মনে হচ্ছে গুড ফেলাসে করা হয়েছিল, গুড ফেলাসে জো মার্টিন পেস্কি। স্করসেজে। জো পেস্কি যখন হ্যাঁ, গুলি চালাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ইভেন হ্যাঁ, হ্যাঁ। ইভেন জেমস বন্ডের যে টাইটেল ইন্ট্রোটা, টাইটেল কার্ডের যে ইন্ট্রোটা, যে হেঁটে এসে ওটাও। বন্ড গুলি চালাচ্ছে, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ডাইরেক্ট মানে হোমাজ টু দ্যাট, মানে গ্রেট ট্রেন হুম। রবারি মানে। অ্যান্ড দ্যাট এবং ওয়াজ আগেন গ্রেট ট্রেন রবারি। আরেকটা বলে দিই, সেটা হচ্ছে যে ওটা হচ্ছে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ক্লোজ আপ। তার আগে ক্লোজ আপ নেওয়া হতো না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট আচ্ছা, ক্লোজ না, আপ এটা শট। আমি জানতাম না। এটা দ্যাট আমি ওয়াজ দ্য ফার্স্ট জানতাম না ক্লোজ আপ। এবার অরিত্র, আমি একটুখানি এক্সপ্লেন করে দিতে চাই যে অরিত্র যেটা বললো যে এটা প্রথম ন্যারেটিভ সিনেমা। ন্যারেটিভ সিনেমা ইন দ্যাট সেন্স কি, 1902 এর আগে সিনেমা যখন একদম মানে ইন দ্য এমব্রিয়নিক স্টেজ, তখন কিরকম হতো? ফ্রেড অর স্নিজ, মানে একটা 5-7 সেকেন্ড লোকে একজন হাই তুলছে, কেউ একজন হেঁটে যাচ্ছে, ওয়াটারিং দ্য গার্ডেন আর লুমিয়ার ব্রাদার্সে লোকে গার্ডেন দিয়ে হেঁটে যাচ্ছে, ফ্যাক্টরি থেকে লোকে বেরিয়ে আসছে। এই জিনিসটা নভেলটি ছিল। এই কারণে আমি ছোট্ট করে অর্থ বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটার কিন্তু একটা এভলিউশনারি তাৎপর্য আছে। কারণ মানুষ মোশন পিকচার, এই যে জিনিসটা, এটা কিন্তু তার আগে ছিল না। একটা মোমেন্ট চলে গেল, মানে ধরো তুমি আর আমি কথা বলছি, দেয়ার ওয়াজ নো ওয়ে অফ ক্যাপচারিং। ধরো আমরা আজকে এআই যখন আসছে, ইট ইজ রেভলিউশনাইজিং আওয়ার লাইফ, তাই না? তো সিনেমা যখন এসেছিল, এই যে একটা মোশন ক্যাপচার করা যেতে পারে, একটা সিকোয়েন্স অফ ইভেন্টস আমি ধরে রাখতে পারি, এটা কিন্তু ইটসেলফ একটা নতুন ছিল। তো সেই সময়কার সিনেমাগুলো ছিল গ্রেট ট্রেন রবারি আসার আগে, সেগুলো দিস আর জাস্ট মুভমেন্টস, লোকে হেঁটে আসছে, কেউ হাই তুলছে, কেউ কিছু করছে। এবং সেটাই ইটসেলফ একটা স্পেকটাকেল ছিল, কারণ লোকের ওই আইডিয়াটাই ছিল না যে লোকে একটা মোমেন্ট ক্যাপচার করা যেতে পারে। আমরা এআই দিয়ে এখন দেখতে পারি, যখন প্রথম চ্যাট জিপিটি এসেছিল, লোকের আইডিয়াই ছিল না যে একটা পাবলিকালি অ্যাভেলেবেল এআই ফ্রিতে ডাউনলোড করে আমরা এত কিছু করতে পারি। তো 1902-র আগে এই জিনিসটা হতো, 1902-র পরে তারপরে কিন্তু আসছে হচ্ছে আর কি গ্রেট ট্রেন রবারি, যেটা কিন্তু একটা রেভলিউশনাইজ করছে ন্যারেটিভ এবং একটা আকারে। গল্প বলা, মানে এই টেকনোলজিটার মাধ্যমে যে একটা গল্প বলা যেতে পারে, সেই ন্যারেটিভটাকে নিয়ে আসছে। তারপরে এবার কাট টু আমরা ডাইরেক্টলি জন ফোর্ডে চলে আসবো, যাকে বলা হয় ফাদার অফ দিস জনার। এবং মাঝের কথাগুলো বলছি না, কারণ সেই সময় সাইলেন্ট ফিল্মস প্রচুর হয়েছে, এবং সেখানে অনেক ধরনের ওয়েস্টার্ন ইনি জন ফোর্ড নিজেও বানিয়েছেন। বাট হুম। সেগুলোর না, থেকে আমি বেশি আমি ইম্পর্টেন্ট। ছোট করে বলে দিই, সাইলেন্ট এরা যেটা ছিল, সাইলেন্ট এরাতে কিন্তু ওয়েস্টার্ন ওয়াজ নট দ্য মোস্ট পপুলার জনরা। সাইলেন্ট এরাতে সব থেকে পপুলার জন্ম ছিল কমেডি আর সোয়াশ বাকলিং। সোয়াশ বাকলিং হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান যারা দেখেছেন, ওটার প্রিকারসার ছিল হচ্ছে সোয়াশ বাকলিং ফিল্ম, স্ট্রিপ অফ বোগদাদ ইত্যাদি। তো এই দুটো যদি মানে সাইলেন্ট এরাতে কিন্তু ওয়েস্টার্ন অতটা পপুলার হয়। তো তারপরে আর্লি 30s যখন আর কি ওয়েস্টার্ন মানে যখন টকিজ আসছে, 1927-এ জ্যাজ সিঙ্গার দিয়ে টকিজ আসছে, ওখান থেকে কিন্তু মানে ওই ওয়েস্টার্ন সিনেমার ধারাটা কিন্তু আছে। এবং জন ফোর্ড, তিনি 4বার অস্কার পেয়েছিলেন, 5বার নমিনেশন, 4বার অস্কার, রিমার্কেবল ডাইরেক্টর। তো তিনি আসছেন, এবং আমি আই থিঙ্ক দ্য বেস্ট প্লেস টু স্টাডি স্টেজ কোচ, তাই না? স্টেজ কারণ ওটা কোচ, জন 1939। 1939 না? 1939, হ্যাঁ। 1939, কারণ ওটা জন ফোর্ডকে একটা প্রমিনেন্স দিচ্ছে অ্যাজ এ ডাইরেক্টর। এবং এটা সব থেকে বড় সম্ভবত ওয়েস্টার্ন স্টার জন ওয়েনেরও কিন্তু ব্রেকআউট রোল। তার আগে অব্দি জন ওয়েনের কেরিয়ার কিন্তু মানে একদম কি বলবো আর কি, বনিদার মতো অবস্থা ছিল। তো
তো স্টেজ কোচ দিয়ে জন ওয়েন আর কি রিটার্ন করছেন। তো দ্যাট ইজ দ্য ভেরি সিগনিফিকেন্ট ফিল্ম। স্টেজ কোচ দেখেছো তো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, স্টেজ কোচ তো দেখেছি। দেখো, আমি জন ফোর্ডের মানে আগে সার্চার্স দেখেছি, পরবর্তীতে স্টেজ কোচ দেখেছি। স্টেজ কোচের পরবর্তীতে আমরা সার্চার্স নিয়ে কথা বলবো। বাট স্টেজ কোচ আমার মনে হয় যে আজকে মানে ক্লাসিক যে ওয়েস্টার্নটা ছিল তার যত ট্রোপস আছে সব স্টেজ কোচের মধ্যে আছে। এবং স্টেজ কোচ যেটা খুব ভালোভাবে করতে পেরেছে আমার মনে হয় যে সেই সময় আমেরিকা, তুমি যদি দেখো 1939-এ আমেরিকাতে কি হচ্ছে, ওয়ার্কিং ক্লাসের একটা গুরুত্ব বাড়ছে। ঠিক আছে, হুম যে হুম তোমার ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা ডিটারমাইন করে দিচ্ছে না যে তুমি হিরোইক, মানে হিরোইক ইন দ্য সেন্স হচ্ছে যে তোমার কথাবার্তা, চাল চলন বা তোমার বিহেভিয়ার কিরকম হবে সেটা তোমার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ডিসাইড করে দিচ্ছে না খালি। এবং ওয়ার্কিং ক্লাসের যেটা প্রাধান্য আছে সেটা কিন্তু স্টেজ কোচ কিন্তু কোথাও গিয়ে একটা হাইলাইট করেছে। কারণ তুমি দেখবে হুম ওখানে যে একটা ব্যাংকের সেই মালিক থাকে না, যে সেই টাকাটা নিয়ে পালাচ্ছিল, হুম যার সাথে হুম সেই একটা মহিলা থাকে যে হুম মানে হুম ওয়ার্কিং ক্লাস লোকদের অ্যাকচুয়ালি হেড করে। এবং আমাদের হিরো কোথাও গিয়ে সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে এবং উঠে এসে সে এক্স্যাক্টলি। কিছু লড়াই করছে, সে কিছু করছে। তো সেইটা একটা কোথাও গিয়ে ছিল। তো সেই জিনিসটা আমার মনে হয় খুব মানে আমেরিকার যে এসেন্সটা, সেই সময় যে সোসাইটির এক্স্যাক্টলি। এসেন্স, সেটা কোথাও গিয়ে ক্যাপচার করতে পেরেছিল স্টেজ কোচ খুব সুন্দর করে। হ্যাঁ, এবং এই জিনিসটা কিন্তু এটা আমি জানি না তুমি কতটা এগ্রি করবে, পুরোনো হলিউড সিনেমাতে আমরা যে আমেরিকানাটা পাই এখন হুম, কিন্তু সেটা আর নেই। এখন পুরোপুরি ভাবে ইন্টারন্যাশনাল মার্কেটের হিসেবেই বানানো হয়, ওই আমেরিকানা ব্যাপারটা কিন্তু আর নেই। এত- এক্স্যাক্টলি কিছু কিছু ডাইরেক্টর আছে বানান, মার্টিন স্করসেসি ওই জিনিসটা ধরে রাখেন, কিছু কিছু এক্স্যাক্টলি ডাইরেক্টর আছেন, বাট ওই আমেরিকানা ব্যাপারটা নেই। এবার অরিত্র যেটা বললো আমি একটু এক্সপ্লেন করে দিতে চাই যে এই যে ওয়েস্টার্নটা, দেখুন সিনেমা সবসময় সোশ্যাল এক্সপ্রেশন, একটা সমাজে কি হচ্ছে সেটার এক্সপ্রেশন হচ্ছে সিনেমা। না, আমেরিকার এখনকার ওল্ড বাংলা ছবি ওয়েস্টার্ন, সেটা নয়। এখনকার বাংলা ছবি সেটা নয়। যাই হোক, বলো। ঠিক আছে, সমাজের এক্সপ্রেশন হচ্ছে ওয়েস্টার্ন সিনেমা শুধু নয়, যে কোনো সিনেমায় আপনারা যদি আমেরিকার ইতিহাসটা দেখেন, কেন ওয়েস্টার্ন সিনেমা ইম্পর্টেন্ট, আমেরিকা একটা কলোনিয়ালাইজড হিস্ট্রি, এটা কিন্তু ইন্ডিয়ার হিস্ট্রি নয়। এবং এই কলোনিয়াল হিস্ট্রিতে কি হচ্ছে, এদের 300-400 বছরের হিস্ট্রি, আমাদের মতো 10,000 বছরের পুরোনো হিস্ট্রি নয়। তো এই যে যারা শ্বেতাঙ্গ ইউরোপিয়ান সেটলার, যাদেরকে আমরা এখন কোটান কোট আমেরিকান বলি, যারা নেটিভ নন, যারা ভূমিপুত্র নন, তাদেরকেই হচ্ছে এই যে ওল্ড ওয়েস্টের মিথস, তাদেরকে কোথাও গিয়ে কিন্তু ওই জিনিসটা, এই যে হিস্ট্রিটা, এই যে ওল্ড ওয়েস্টকে নিয়ে একটা ফ্যান্টাসিজম, এই যে ফ্যান্টাসিটা, এই যে গান স্লিঙ্গার ঘোড়ায় করে চলে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু এই শ্বেতাঙ্গ যে হোয়াইট সেটলার ছিল, এদেরকে কিন্তু একটা কালচারাল ভ্যালিডেশন দিয়েছিল। তুমি কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন দেখেছো তো? হুম, এক্স্যাক্টলি এইটা নিয়েই ছিল কিন্তু, এই জিনিসটাকে কিন্তু ডিকনস্ট্রাক্ট করে এই যে আমেরিকান মিথস, ইভেন আনফরগিভেন টু অ্যান এক্সটেন্ট, আনফরগিভেন আমরা পরে আসবো। তো এই জিনিসটা কিন্তু এবং এই জন্য কিন্তু সাবসিকুয়েন্টলি আপনারা যদি দেখেন, এই ওয়েস্টার্নটা দেখানোর কিন্তু যে দৃষ্টিভঙ্গিটা, সেটা পুরোপুরি রিকনটেক্সচুয়ালাইজ হচ্ছে, কারণ সোসাইটি চেঞ্জ হচ্ছে, সোসাইটি চেঞ্জ হচ্ছে, এবং এই যে হোয়াইট সেটলারদের ভ্যালিডেশন দেওয়াটা, সেটার থেকে কিন্তু প্রোগ্রেস করে ওয়েস্টার্ন ইজ বিকামিং অ্যান অল এনকাম্পাসিং সোশ্যাল স্টেটমেন্ট। এরপরে আমরা সার্চার্স নিয়ে কথা বলি। আই থিঙ্ক জন ফোর্ডেরই লেটস মানে গো হোম আরেকটা বেবি। ছবি, হ্যাঁ পরবর্তী হ্যাঁ, ছবি নয়, বাট সার্চার্স আগে না একটা খুব ইম্পর্টেন্ট ছবি। 1962, 1962। 62 না লেট 50s, আমার ঠিক ইয়ারটা মনে নেই এখন যাই সার্চার্স। হোক, হ্যাঁ তখন জন্মের মানে বয়স হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা বয়স হয়ে গেছে। তো সার্চার্সে যেটা করছে উনি, সেটা হচ্ছে যে এবার তুমি দেখো সেই সময় যুদ্ধ চলছে, আমেরিকার আমেরিকার যুদ্ধ চলছে, এবং যারা যুদ্ধের ফ্রন্টে লড়ছে তারা কিন্তু সোসাইটিতে যখন ফেরত আসছে তারা কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে না। এবং হুম সার্চার্স কিন্তু এক্স্যাক্টলি এই এসেন্সটাকেই ক্যাপচার করছে, যে ওয়েন দ্যাট পার্সন ইজ কামিং ফ্রম দ্য ফ্রন্ট, দেখছে বাড়িতে মানে ওই সোসাইটিতে অ্যাডজাস্ট করতে পারছে না এবং তারই বাড়ির লোককে কোথাও গিয়ে কিডন্যাপ করে নিয়ে গেছে। তো হুম। সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে। আচ্ছা, এবং এই যে সোসাইটিতে মিক্সিং না করে, আমি কিন্তু সার্চার্সে জন ওয়েনের যে ক্যারেক্টারটা বা যে বক্তব্যটা, এই যে মানে আমেরিকা একটা সার্টেন টাইপ অফ মানুষকে সোলজার বানাচ্ছে, তারপর সেই আমেরিকান কালচারই তাকে একসেপ্ট করছে না, এটা কিন্তু আমি প্রথম ফার্স্ট ব্লাড যে সিনেমাটা র্যাম্বো, এটার সাথে আমি কিন্তু ফার্স্ট ভীষণ নভেল, ভীষণ অ্যাকচুয়ালি ভাবে মিল ফার্স্ট পাই। নভেল। হুম। তো এই জিনিসটা ইভেন সার্চার্সও কিন্তু বইয়েরই অ্যাডাপ্টেশন, হ্যাঁ হ্যাঁ। সার্চার্সও বইয়েরই অ্যাডাপ্টেশন। তো আচ্ছা, তুমি এটা কিভাবে দেখো, এই যে জন ফোর্ড,
যিনি 1939-এ একটা স্টেজ কোচ বানাচ্ছেন, যেটা একটা ক্লাসিক ওয়েস্টার্ন, যেটা তুমিও বললে যে ক্লাসিক ওয়েস্টার্ন সমস্ত রকমের ট্রোপস আছে। লেট 50s বা আর্লি 60s, আমার এক্স্যাক্টলি সার্চার্স কবে বেরিয়েছে মনে পড়ছে না, সার্চার্সকে আমরা বলতেই পারি ইটস আ রিভিশনিস্ট ওয়েস্টার্ন। তো এই যে চেঞ্জটা, এটা তোমার কি মনে হয় এটা সেই সময়, ধরো 1950-এ কি হচ্ছে, সিভিল রাইটস মুভমেন্ট হচ্ছে, আমেরিকা কিন্তু অ্যাজ আ সোসাইটি চেঞ্জ হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু, 1945-এর পরে। তুমি 1945-এ আমরা অনেক ওয়েস্টার্নের কথা বললাম, ডুয়েল ইন দ্য সান, ডুয়েল ইন দ্য সান ইজ আ ফ্যান্টাস্টিক ওয়েস্টার্ন, সেটাও কিন্তু রিভিশনিস্ট ট্রেটস আছে, ওটা অনেক বেশি সেক্সুয়ালি এক্সপ্লিসিট, তো সেই সব জিনিস আসছে। তো এই সোশ্যাল চেঞ্জটা কিন্তু একজন বড় ডাইরেক্টর, আজকে জন ফোর্ড একজন আইকন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনি 20 বছরে অ্যাজ আ মানুষ কিন্তু গ্রো করেছেন। এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। একটা স্টেজ কোচও অসম্ভব ভালো সিনেমা ফর হোয়াট ইট ইজ, সার্চার্স তো মাস্টারপিস সিনেমা। এই যে একটা সুন্দর কার্ভ কিন্তু তুমি দেখতে পাবে, যেটা আমার বড় ডাইরেক্টরদের ভালো লাগে, যে তারা কিন্তু সোসাইটির সাথে সাথে ইভলভ করে, তারা কিন্তু ফ্লেক্সিবল নয় যে আমি এটা বলেছি মানে আমি এটাই বলবো। আর আরো একটা ব্যাপার হচ্ছে কি, যে লোকে ভাবে ওয়েস্টার্ন ছবি মানে খালি অ্যাকশন 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 হবে, সেটা আরো পরবর্তীতে ডেফিনেশনটা হয়েছে। বাট তুমি যদি সার্চার্সে দেখো ভিজুয়াল স্টোরি টেলিং কিরকম, একটা দেখবে ফ্রেম আছে যেটা কাইন্ড অফ ট্যারেন্টিনো ওই আমাদের এতে ইনগ্লোরিয়াস বাস্টার্ডস এ ইউজ করেছিল, যে মানে দরজার ভিতর থেকে শটটাকে ধরেছে ফ্রেম উইদিন আ ফ্রেম টাইপের, যে ক্যারেক্টারটা হেঁটে বেরিয়ে মানে মরুভূমির মধ্যে চলে যাচ্ছে, বাকি ক্যারেক্টার দরজার ভিতরে চলে এলো, ও ঢুকলো না। মনে পড়ছে তোমার ফ্রেমটা? তো ওই যে ওটা একটা ভিজুয়াল স্টোরি টেলিং, যে ও সমাজে আর একসেপ্টেড হবে না, মানে হি উইল স্ট্যান্ড আউটসাইড দ্য হাউস অ্যাকচুয়ালি। সো দ্যাট ইজ আ ভিজুয়াল স্টোরি টেলিং। ওখানে পুরো ছবির থিমটাকে ওই একটা শটের মধ্যে মানে কোথাও গিয়ে আর কি এনক্যাপসুলেট করে দিয়েছে ডিরেক্টর, সেটা খুব এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। হ্যাঁ মানে, এবং এই যে বিষয়টা, ইভেন তুমি জন ওয়েনের কেরিয়ার দেখো, আমরা মানে যদি ওয়েস্টার্ন আলোচনা করতে হয়, তুমি দুজনকে দিয়ে যদি আলোচনা করো, ইউ উইল গেট আর মানে অনেকটা ইতিহাস কভার হয়ে যাবে, একটা জন ওয়েন আর একটা ক্লিন্ট ইস্টউড। তুমি দেখো জন ওয়েনের কেরিয়ারের প্রথম দিককার যে সিনেমাগুলো, যে ওয়েস্টার্ন গুলো ছিল, সেগুলো কিন্তু এখনকার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক। সেখানে রেড ইন্ডিয়ানদেরকে অ্যান্টাগোনাইজ করে দেখানো হয়েছে, অ্যান্টাগোনাইজ করে দেখাচ্ছে, কিন্তু আমরা কিন্তু একটা বড় আর্টিস্ট কিন্তু এটাই, তিনি কিন্তু চেঞ্জ হচ্ছে। জন ওয়েনে তুমি দ্য ম্যান হু শট লিবার্টি ভ্যালেন্স দেখো, যেটা জিমি সিওয়ার্টের সাথে সিনেমা, বা সার্চার্স তো অসম্ভব ভালো একটা সিনেমা, যারা দেখেননি আমি রেকমেন্ড করবো প্রত্যেককে। এই যে চেঞ্জ হওয়াটা, এই জিনিসটা আমার কিন্তু ভালো লাগে। ইভেন আমরা লেট 50s যখন চলে এসেছি, মিড 60s আমরা নতুন রকমের একটা ওয়েস্টার্ন পাচ্ছি, সেটা হচ্ছে স্প্যাগেটি ওয়েস্টার্ন, ব্যঙ্গ করে বলা হতো, যেটা অরিজিনটা হচ্ছে ইতালিতে। তো আমরা কিন্তু ওখানে আবার অন্যরকম একটা হিরো পাচ্ছি, যেখানে হিরোইজমটাকে ডিকনস্ট্রাক্ট করা হচ্ছে। এটা কিন্তু এখানে আসার আগে আমি দেবো, যদি তুমি স্পাগেটি ওয়েস্টার্নে ঢোকার আগে আমি একটু আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে আরেকটা জনরা, মানে এটা তো ওয়েস্টে হচ্ছিল, বাট ইস্টে মানে ওয়ার্ল্ডের ইস্টার্ন সাইডে জাপানে আরেকটা জনরা আছে যেটাকে বলা হয় হচ্ছে সামুরাই ফিল্মস। তো সামুরাই জ্যাকেট টি শার্টও পরে আছে দেবজ্যোতি। তো সামুরাই ফিল্মস আর ওয়েস্টার্ন হচ্ছে দুজনের মানে কি বলবো, মানে হারিয়ে যাওয়া কুম্ভ মেলায় দুটো ভাই, ঠিক আছে, মানে দে হেভিলি বড় ফ্রম ইচ আদার অ্যান্ড দে ক্রিয়েট দেয়ার ওন, মানে এরকম ব্যাপারটা আর কি। তো এইগুলো যখন জন ফোর্ড এইগুলো বানাচ্ছেন, তখন পৃথিবীর অন্য কোণে আকিরা কুরোসাওয়া এগুলো দেখে ইন্সপায়ার্ড হচ্ছেন, এবং হি মেক্স আ ফিল্ম হুইচ ইজ কল্ড ইয়োজিম্বো, যেটা দুর্দান্ত একটা সিনেমা, এবং একটা জাপানিজ সামুরাই ফিল্মকে পুরো ওয়েস্টার্নের মতো করে ট্রিট করা। এবং আমি স্পাগেটি ওয়েস্টার্নের আগে ফিউডাল জাপানকে পুরো ওল্ড ওয়েস্টের মতো দেখিয়েছিল, এক্স্যাক্টলি অকল্পনীয় সিনেমা ইয়োজিম্বো। এবং তুমি যদি দেখো ওই যে মানে যে ন্যাচারাল এলিমেন্ট গুলোকে যেভাবে ইউজ করা, মানে যখন তোশিরে মুফুনে হেঁটে আসছে, তখন ওই হাওয়ার যে মুভমেন্ট ইত্যাদি, মানে দুর্দান্ত। মানে সিনেমাটিক ওটার ভ্যালু নিয়ে কথা বললে তো অন্যই মানে প্রচুর আলোচনা হয়। আমি বলবো যে কুরোসাওয়া, মানে ব্যাপারটা কি বলতো, কুরোসাওয়া না মানে ওই আটেল ডাইরেক্টরদের মধ্যে আমরা ফেলে দিই। আমি অনেককে দেখেছি, খুব এন্টারটেইনিং লাগে এবং প্রচুর কমেডি লাগে। আমি এটাই বলতে, হিস মুভিজ আর ড্যাম এন্টারটেইনিং। আপনারা ইয়োজিম্বো দেখুন, আপনারা সেভেন সামুরাই দেখুন, ইভেন যেগুলো তুলনামূলক, কেন সানজুরো বলে একটা ছবি আছে না, ওই সেম ক্যারেক্টারটাকে নিয়ে পরবর্তীতে সানজুরো বলে একটা ছবি আছে, ওটা তো ইয়োজিম্বোর কাইন্ড অফ স্পিরিচুয়াল সিকুয়াল। তো দে অল আর ভেরি এন্টারটেইনিং ফিল্মস, ভেরি ভেরি এন্টারটেইনিং ফিল্মস। হ্যাঁ মানে আমি অনেককে দেখেছি, মানে তারকভস্কি আর মানে কুরোসাওয়া কিন্তু একই নয়।
না না। একদমই একই নন। এবং তুমি যদি দেখো কুরোসাওয়ার একটা কোট আছে যে একটা ফিল্মের রানিং লেন্থ ততটাই হওয়া উচিত যতটা হচ্ছে একটা ব্লাডারের সাইজ, হ্যাঁ, তার এটা বেশি। হিচককও বলেছিলেন, এটা হিচককও বলেছিলেন, হ্যাঁ। তো না, এবং এটা আমি মনে, না সরি সরি, আমি ভুল বললাম, এই জায়গাটা কেটে দিয়ে এটা হিচককের কোট ছিল, আমি কুরোসাওয়ার ঠিক নামে আছে, কোনো চালিয়ে ব্যাপার, দিচ্ছি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তো যাই হোক, ইয়োজিম্বো। আমি কেন সামুরাই ফিল্মসে মেনশন করলাম, ইয়োজিম্বোর মেনশন করলাম, বিকজ ইয়োজিম্বোর থেকেই ইন্সপায়ার্ড হয়ে কিন্তু ফিস্টফুল ডলার্স হচ্ছে, ফিস্টফুল অফ ডলার্স। এবং ফিস্টফুল অফ ডলার্স কিন্তু প্রথম স্পাগেটি ওয়েস্টার্ন যেটা সার্জিও লিওনি মানে বানাচ্ছে, এবং সেখান থেকে একটা ওয়েস্টার্নের পুরো ভাষা চেঞ্জ হচ্ছে। এবার দেবজ্যোতি তুমি একটু স্পাগেটি ওয়েস্টার্ন নিয়ে যদি একটু বলো। হ্যাঁ, স্প্যাগেটি ওয়েস্টার্ন নিয়ে বলার আগে আমি ইয়োজিম্বো নিয়ে একটা ছোট কথা বলতে চাই। ইয়োজিম্বো কিন্তু, মানে আপনারা যারা দেখেন, ইটস আ ড্যাম এন্টারটেইনিং ফিল্ম। ইয়োজিম্বো কিন্তু ইভান্স চাইল্ডহুড না, সোলারিস না। আপনারা দেখে মাথার উপর দিয়ে চলে গেল, ঘুমিয়ে পড়লেন, তা কিন্তু নয়। ঠিক আছে, মানে আমি দেখেছি কুরোসাওয়ার প্রতি লোকের না একটা আতেল ডাইরেক্টর। আমি লোককে না বুঝিয়ে পারি না ভাই, সিনেমাগুলো দেখ, এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য দেখ, তোর অন্তর্নিহিত মেসেজ বুঝতে হবে না। তো স্প্যাগেটি ওয়েস্টার্ন আমি যদি বলি, দেখুন, ইটালিতে সেই সময় একটা অন্য রকমের জনরা হচ্ছে, কারণ দেখুন, এই যে ওয়েস্টার্ন সিনেমার যে মেন এসেন্স গুলো, সেগুলো বিভিন্ন কালচারে বিভিন্ন ভাবে চলে এসছে। আমরা ইন্ডিয়াতেও ডেকয়েট ওয়েস্টার্ন আসছে, পরে আসছি। এই যে কোড অফ অনার, এই যে একজন লোন হিরো, এই যে একটা এক্সপেন্সিভ ব্যাকড্রপ, এই এসেন্সটা ওয়েস্টার্ন সিনেমার এক একটা জায়গায় এক এক রকম ভাবে উঠে এসছে। এবং সেই কালচারের আবার কিছু কিছু স্পেসিফিক্স সেই ওয়েস্টার্নে ঢুকে গেছে। এখান থেকে কিন্তু ইটালিয়ান স্প্যাগেটি ওয়েস্টার্ন আসছে। এই যে সের্জিও লিওনির যে সিনেমাগুলো, ক্লিন্ট ইস্টউডের যে হিরোটা, দ্য ম্যান উইথ নো নেম, সে কিন্তু গ্যারি কুপারের ওয়েস্টার্ন হিরো নন। সেই ক্যারেক্টারটা পুরোপুরি সাদা নয়, ক্যারেক্টারটার মধ্যে একটা গ্রে শেড আছে। সেই ক্যারেক্টারটা কিন্তু টাকার জন্য কাজ করে, সেই ক্যারেক্টারটা ইজ নট ড্রিভেন বাই অনার। সেই ক্যারেক্টারটা কিন্তু চাইলে তোমাকে গুলি মেরে দেবে। এই নয় যে মানে নন ভায়োলেন্স অ্যাক্টিভিটিস করছে। ইটস নট আ গ্যারি কুপার ওয়েস্টার্ন হিরো। যদিও আমার পার্সোনালি গ্যারি কুপার, মানে আই লাভ গ্যারি কুপার অ্যাজ আ হিরো। আমার প্রবাবলি প্রবাবলি আমাকে যদি কেউ গান পয়েন্ট ধরা, আই প্রবাবলি সে গ্যারি কুপার। বাট এই জিনিসটা কিন্তু আমরা চেঞ্জ হতে দেখছি, যে একটা কালচার যখন চেঞ্জ হচ্ছে, একটা সোসাইটি যখন চেঞ্জ হচ্ছে, এই এক্সাক্ট এসেন্সটা, যেটা আমরা সামুরাই ক্ষেত্রেও বললাম, বেসিক্যালি একটা ইস্ট এশিয়ান ওয়েস্টার্ন সিনেমা, এটা কিন্তু আমরা ইটালিতে দেখতে পাচ্ছি। এবং যে তিনটে সিনেমার অরিত্র নাম বললো, আ ফিস্টফুল অফ ডলার্স, ফর আ ফিউ ডলার্স মোর, আর গুড ব্যাড অ্যান্ড আগলি, এই তিনটে সিনেমা তো মানে কি বলবো, মানে দিস আর মাস্টার পিসেস। এবং ক্লিন্ট ইস্টউড তার আগে একটা টেলিভিশন শো করতেন, তার নাম হচ্ছে র হাইড বলে, যেটা যদি ক্লিন্ট ইস্টউডের কোনো ইন্টারভিউ আপনারা দেখে থাকেন, কি জোকস অ্যাবাউট ইট। ক্লিন্ট ইস্টউড ইটস ভেরি ফান, মানে ইন্টারভিউ দেখতে আমার ভালো লাগে, ভেরি ফান গাই। তো র হাইড নিয়ে যোগ করতে হয়তো দেখেছেন। তো মানে হি ওয়াজ আ লেসার নোন আর কি টেলিভিশন স্টার, এবং এই তিনটে সিনেমা ইজ মেকিং হিম অ্যান ইন্টারন্যাশনাল সুপারস্টার। এই তিনটে স্পাগেটি ওয়েস্টার্ন সিনেমা এবং তিনটে ক্যারেক্টার, তিনটে সিনেমায় হি ইজ প্লেইং দ্য ম্যান উইথ নো নেম, যেটা তারপরে প্রচুর সিনেমাকে ইন্সপায়ার করেছে। এই তিনটে সিনেমা ম্যাড ম্যাক্স থেকে তো ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করেছে, ইভেন অন্যান্য যেসব সিনেমা আছে, রনিন বলে একটা সিনেমা আছে, সেটাকে ইনফ্লুয়েন্স করেছে। তো এই সিনেমাগুলো মানে যদি কেউ না দেখে থাকেন, আমি বলবো না, আমাকে যদি অনেস্টলি কেউ মানে ওয়েস্টার্ন বলা হয় যে দাদা ওয়েস্টার্ন কি দেখবো, আমি কিন্তু বলি তুই ডলার ট্রিলজি দেখ। তো এই জিনিসটা আমার মানে দুর্দান্ত সিনেমা, তিনটে সিনেমা, গুড ব্যাড অ্যান্ড তো মানে ফেনোমেনাল সিনেমা। অ্যান্ড তুমি দেখবে তুমি যে ক্যারেক্টার বা সোসাইটির কথা বলছো, এই যে তুমি বললে যে মরাল কোডের জন্য লড়ছে না, ইভেন হিরোদের নিজেদের মধ্যেও ঝামেলা। তুমি যদি দেখো হুম। ফর আ ফিউ ডলার্স মোর, কন্টিনিউয়াসলি ক্লিন্ট ইস্টউড আর আরেকজন যে প্রোটাগনিস্ট, ওদের মধ্যে কন্টিনিউয়াসলি ঝামেলা হয়ে যাচ্ছে। ওরা নিজেদের মধ্যে নিজেদের পাওয়ার শো অফ করে যাচ্ছে কন্টিনিউস। একটা সিন ছিল না, টুপি গুলোকে গুলি করে, মনে পড়ছে? হুম। ওই যে অতগুলো পা দূরে গিয়ে দাঁড়াবে। সো মানে মানে দে আর অলওয়েজ ড্রিভেন বাই সাম মানে মেটেরিয়ালিস্টিক প্লেজার। এবং সেই সময় এবং আমেরিকান এবং সোসাইটি ক্যারেক্টার গুলো কিন্তু ফ্লড, ক্যারেক্টার গুলো কিন্তু ফ্লড। গ্যারি 100%, কুপারের হিরো নয়, এক্স্যাক্টলি। ক্যারেক্টার গুলো কিন্তু ফ্লড। তো এবার আমরা স্প্যাগেটি ওয়েস্টার্ন থেকে আমাদের না বাংলার যেটাকে আমি লোকে, না হ্যাঁ না বলো। আমি এক সেকেন্ড, আমি স্পাগেটি ওয়েস্টার্নটা শেষ করার আগে আমি আরেকটা ডিরেক্টরের কথা বলবো, যিনি খুবই ভালো ছবি বানিয়েছেন, বাট আনফরচুনেটলি সার্জিও লিওনির মানে এতটা উনি পপুলার হয়েছিলেন, তাই জন্য এই ডিরেক্টরের কথা বেশি বলা হয় না, বাট হি ইজ মাই পার্সোনাল ফেভারিট। তার নাম হচ্ছে সার্জিও করবুচি বলে, ঠিক আছে? আচ্ছা। তো
উনি বানিয়েছেন জ্যাঙ্গো। জ্যাঙ্গো যেখান থেকে ইন্সপিরেশন নিয়ে জ্যাঙ্গো আনচেন্ড জ্যাঙ্গো হয়েছে আনচেন্ড, পরবর্তী। হ্যাঁ। এক্স্যাক্টলি। অ্যান্ড জ্যাঙ্গো ইজ অলসো কাইন্ড অফ আনঅফিসিয়াল রিমেক অফ ইয়োজিম্বো। মানে ইয়োজিম্বো থেকে হ্যাঁ ঝেপে ফিস্টফুল অফ ডলার্স হয়েছে, ইয়োজিম্বো কাইন্ড অফ আনঅফিসিয়াল রিমেক জ্যাঙ্গো। ঠিক আছে, মানে ফ্র্যাঙ্ক নেরো ক্যারেক্টারটা আসছে, দুটো গ্যাং এর মধ্যে লড়াই করিয়ে দিচ্ছে, দ্যাট ট্রোপ ওয়াজ অলসো দেয়ার। অ্যান্ড কর্বুচির সিনেমাগুলো যেটা ছিল, যে কর্বুচির সিনেমাগুলো না, মানে সার্জিও লিওনেরটা একটু স্টাইলিশ, ডেফিনেটলি ওখানে অনেক ব্লাড শেড, গোর ইত্যাদি রয়েছে, বাট এটা একদম পুরো গ্রাফিক ভায়োলেন্স ছিল সেই সময় 60s এ। মানে কান কেটে নিচ্ছে, রক্ত বেরোচ্ছে প্রচন্ড। এবং এন্ডিং, মানে সার্জিও লিওনি তো তবু এন্ডিং এ হিরো জিততো, কিন্তু এখানে কোনো গুডনেস এর জেতার কোনো স্কোপই নেই, মানে সবাই মরবে লাস্ট। এবং ওনার আমি হাইলি রেকমেন্ড করবো, ওনার ওনারও একটা ট্রিলজি আছে যেটাকে বলা হয়েছে ব্লাড অ্যান্ড মাড ট্রিলজি। ব্লাড অ্যান্ড মাড ট্রিলজি, যেটার মধ্যে জ্যাঙ্গো পড়ছে, স্পেশালিস্ট বলে একটা ছবি আছে সেটা পড়ছে, আর একটা গ্রেট সাইলেন্স বলে ছবি আছে সেটাও পড়ছে। আর গ্রেট সাইলেন্স ছবিটা, এটা আবার হচ্ছে, এটাকে বলা হচ্ছে আইস ওয়েস্টার্ন, যেটা আবার পরবর্তীতে ট্যারেন্টিনো ইন্সপিরেশন নিয়ে করেছিল হচ্ছে হেটফুল এইট। মানে হেডফুল এইট, হ্যাঁ। ব্যাকড্রপটা বরফের ব্যাকড্রপ হয়ে যাচ্ছে, মানে আপনি এবার ওয়েস্টার্নের মতো মানে রুক্ষ সূক্ষ্ম ব্যাকড্রপ দেখতে পাচ্ছেন না, বরফের ব্যাকড্রপ দেখতে পাচ্ছেন। তো গ্রেট সাইলেন্স ওয়াজ দ্যাট। তো সার্জিও কর্বুচিকে নিয়ে একটা ডকুমেন্টারি অব্দি আছে, যেটা আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, এবং ট্যারেন্টিনো ওখানে এসে প্রচুর প্রশংসা করছিল। তো আই থিঙ্ক ওই ডিরেক্টরও প্রচুর ক্রেডিট পাওয়া উচিত। এবং উনি যেটা করেছিলেন, আরো একটা তোমায় গল্প বলে দেবো, যদি আমি জানি না তুমি ছবিটা দেখেছো কিনা। একটা ওনার ছবি ছিল, আমার নামটা এক্স্যাক্টলি এখন মনে নেই, সেখানে এই রেড ইন্ডিয়ানরা অ্যাকচুয়ালি হিরো। সে মানে না, এটা ওয়েস্টার্ন আমি ছবি, দেখিনি। কিন্তু রেড ইন্ডিয়ান হিরো, সে কিন্তু তাহলে তো মারছে। বোধহয় মারাত্মক প্রগ্রেসিভ একটা ছবি, এক্স্যাক্টলি। মারাত্মক এবং প্রগ্রেসিভ। গল্পটা এরকম ছিল যে কিছু মানে শেরিফ আছে, ওই বাউন্টি হান্টার্স আছে, যারা মানে ফেক বাউন্টি তৈরি করে, মানে ধরো বাউন্টিটা একটা এক্স লোকের নামে আছে, বাট কোনো ওয়াই লোককে মেরে দেখাচ্ছে যে এক্স লোক যে বাউন্টিটা নিয়ে নিচ্ছে। তো একটা গ্রুপ অফ বাউন্টি হান্টার্স আছে, এবার ওরা এই লোকটার মানে গ্রামের ওপর অ্যাটাক করে মানে এর ওয়াইফকে মেরে ফেলে বেসিক্যালি। অ্যান্ড নাও দিস গাই গোজ অন আ রিভেঞ্জ against these bounty hunters. So he has flipped the genre entirely. মানে তুমি দেখো, মানে ইনিশিয়ালি ট্র্যাডিশনাল ওয়েস্টার্নে যেটা কি হতো, যে ওখানকার লোকাল লোকেদেরকে ভিলেন দেখাতো, সেখান থেকে পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে। তো সেইটা না, খুব সেটা আমার তো আমি ভালো বলতে লেগেছে। পারবো যে মানে প্রচন্ড পরিমাণে প্রগ্রেসিভ একটা, আমি সিনেমাটা দেখিনি, তুমি নামটা হুম। বলো, আমি অবশ্যই দেখবো, মানে ইটস রিয়েলি আমার প্রগ্রেসিভ। দেখো নামটা এক্স্যাক্টলি, ইট ওয়াজ এ বিগ নেম, মানে টাইটেলটা খুব বড়, এবং মানে টাইটেল ক্যারেক্টারের উপরেই নামটা। ওনার বেশিরভাগ ছবি এরকমই হতো, টাইটেল ক্যারেক্টারের নামের উপরই ছবি হতো বেশিরভাগ ক্ষেত্রে। হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। যাই হোক, এবার আচ্ছা, এবার এখানে অরিত্র যেটা বললো এই আইস ওয়েস্টার্ন, এবং এখান থেকে যে আমি একটুখানি জিওগ্রাফিটা বলে দিচ্ছি। ওয়েস্টার্ন বলতে কিন্তু ওয়েস্টার্ন সিনেমার সাথে কিন্তু জিওগ্রাফির খুব সম্পর্ক আছে। এবং আমেরিকান যে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার যে স্টেট গুলো আছে, আইডাহো হোক, কলোরাডো হোক, অ্যারিজোনা হোক, এই সিনেমাগুলো মানে এইখানকার অঞ্চলকে কিন্তু আমরা ট্র্যাডিশনালি ওল্ড ওয়েস্ট বলি। আমরা অনেক, এবং এটা লোকে অনেকে ভুল করে, টেক্সাস বা ওকলাহোমা কিন্তু ইটস নট ওয়েস্টার্ন, সেটা সাউদার্ন সিনেমার মধ্যে পড়ে। যেটা আজকে ধরুন ব্রেকিং ব্যাড ইজ সাউদার্ন। এই যে ওয়েস্টার্ন সিনেমাটা, এটা কিন্তু ট্র্যাডিশনালি আমেরিকান যে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, সেটার সাথে কিন্তু মানে মানে এই জায়গাটার এই জায়গাটার কিন্তু একটা কি বলবো, একটা মাইথোলজিক্যাল অলমোস্ট, যেটা বললাম যে যেটা কোথাও গিয়ে হোয়াইট সেটলারদের নিজেদের আইডেন্টিটিকে ভ্যালিডেশন করা। তো এই জিনিসটা আছে। এবং হেটফুল এইট আই থিঙ্ক নর্থ ডাকোটাতে শুটিং হয়েছিল। আপনার যদি আমাদের ইয়ে মানে আমার আগের ইন্টারভিউটা দেখে থাকেন কোকোর সাথে, শি ইজ ফ্রম উইসকনসিন, ওখানকার লাইফ মানে একটা মানে -20 -30 ডিগ্রিতে লাইফ কিরকম আপনারা দেখতে পাবেন, এবং সেই ব্যাকড্রপে এই যে ওয়েস্টার্ন ফ্লেভারটা, তো এটা হচ্ছে আইস ওয়েস্টার্ন। তো এবার আমরা 60s এর কথা বলে নিলাম, আমরা 70s এ আসবো। আমি আরেকটা ওয়েস্টার্ন ছবির কথা বলবো যেটা খুবই অফ বিট। হ্যাঁ, তুমি জডারস্কির নাম শুনেছো তো? জডারস্কি না। ডাইরেক্টরের নাম শুনে, জডারস্কি। তো জডারস্কি একটা ওয়েস্টার্ন বানিয়েছিলেন, নাম ছিল এল টোপো বলে, 1970s এ রিলিজ করেছিল। ও, এল টোপোর ডাইরেক্ট, হ্যাঁ এল টোপো আমি দেখেছি, ডাইরেক্টরের নাম জানলাম না। তো ওই ওটা তো এল টোপোটা, এক্সপেরিমেন্টাল সিনেমা, ওটা তো ওটা এক্সপেরিমেন্টাল কমপ্লিটলি সিনেমা। মানে ওয়েস্টার্নের মধ্যে পুরো কমপ্লিটলি মানে অন্যরকম একটা সিনেমা। হ্যাঁ, ওটা তো এক্সপেরিমেন্টাল সিনেমা। তো হ্যাঁ, এল টোপো দেখেছি। এবার আমরা আসবো হচ্ছে, হ্যাঁ বলো। হ্যাঁ, বলো বলো বলো। না, আমি ভাবছিলাম তুমি মানে ওইটা নিয়ে বলবে, এই ওয়াইল্ড বাঞ্চ নিয়ে বলবে। ওয়াইল্ড বাঞ্চ কবে আসছে? ওই লেট লেট 60s মনে হয়।
ওয়াইল্ড বাঞ্চ নিয়ে তুমি বল, আমার না মনে নেই ভালো করে ওয়াইল্ড বাঞ্চ সিনেমাটা নিয়ে। আমি আচ্ছা ঠিক তারপরে আছে, সেলিম চলো জাভেদে ঢুকি। তাহলে 90s এ মুভ করি, তাহলে 80s এর তো জনরাটা ধীরে ধীরে ডেডই না হয়ে গেল। 70s একটুখানি ড্যাকয়েট ওয়েস্টার্নটা নিয়ে কথা বলি। ও আচ্ছা আচ্ছা, চলো। তো এরপরে আমরা আসবো হচ্ছে এই যে আমি যেটা ইউরোপিয়ান সিনেমার ক্ষেত্রেও বললাম যে ইটালিতে এই যে ওয়েস্টার্ন এসেন্সটা নিয়ে সিনেমা হয়েছে, এটা কিন্তু ইন্ডিয়াতেও হয়েছে, যেটাকে খুব সুন্দর একটা নাম দেওয়া হয় ড্যাকয়েট ওয়েস্টার্ন বলে, এবং মজা করে কারি এটাকে কারি ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন। হ্যাঁ, কারি কারি ওয়েস্টার্ন, ওয়েস্ট, কারি ওয়েস্টার্ন। হ্যাঁ যেটা যে নামটা আমার পছন্দ হয় না, ড্যাকওয়াইট ওয়েস্টার্ন মানে একটু একটু সিগমা সিগমা শোনায়। তো এই যে মানে ড্যাকওয়াইট ওয়েস্টার্ন কিন্তু ভারতবর্ষের একজন খুবই স্বনামধন্য আম, অভিনেতা, তার মানে তিনি হচ্ছেন সুনীল দত্ত। সুনীল দত্ত কিন্তু প্রচুর পরিমাণে এই ড্যাকওয়াইট ওয়েস্টার্ন সিনেমা করেছেন, মুছে জিনেদো, রেশমা অর সেরা, ইভেন দিলীপ কুমার আমাদের গঙ্গা জামনার কাইন্ড অফ লুজ রিমেক হচ্ছে দিওয়ার। তো এই জিনিসটা কিন্তু আমরা মানে ইন্ডিয়ান সিনেমাতে এই যে ওয়েস্টার্ন যে এসেন্সটা, এবং তার সাথে আমাদের ইন্ডিয়া সেই সময় যে ড্যাকওয়াইট কালচারটা ছিল, যে রবারির কালচারটা ছিল, দুটোকে কিন্তু একসাথে করে এই যে ড্যাকওয়াইট ওয়েস্টার্ন তৈরি হচ্ছে, এবং সেটার আপগ্রেড হচ্ছে হচ্ছে শোলেতে, যেটা অবভিয়াসলি ইটস কল্ড কারি ওয়েস্টার্ন। এবার শোলে ইজ প্রবাবলি মানে পৃথিবীর এমন কোনো সিনেমা নেই যেখান থেকে শোলে ঝাঁপেনি, বাট মানে শোলে কারি ওয়েস্টার্ন নামটা একদম পারফেক্ট, মানে সব জায়গা থেকে ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেবে এটা মাস্টারপিস। এই জিনিসটা হচ্ছে মানে ডলার ট্রিলজি থেকে নিয়েছে, ইয়েত সিনেমা থেকে, জ্যাঙ্গো থেকে নিয়েছে, বুজ বুজ কাসিডি সানডান্স কিডস। বুচ ক্যাসিডি সানডেন্স গেম থেকে তো মানে ফান্ডামেন্টাল কনসেপ্টটাই ওখান থেকে নেওয়া, দুজন আর কি আউটল ইয়ের থেকে নেওয়া। তারপরে কি বলে আহ অন্যান্য ওয়ান্স আপন যেসব আ টাইম ইন সিনেমাগুলো ওয়েস্ট আছে, থেকে সিন নেওয়া আছে, ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ান্স আপন ওয়েস্ট এ টাইম থেকে। ইন ওয়েস্ট থেকে আছে, কুরোসাওয়ার থেকে তো নেওয়া আছেই। তো মানে এই যে ড্যাকয়েট ওয়েস্টার্নটা বা কারি ওয়েস্টার্নটা, এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও হয়েছে। আমার মনে হয় যে পান সিং তোমার সিনেমাটা তো দেখেছো, পান সিং তোমার হ্যাঁ, কিন্তু বেশ ওয়েস্টার্ন একটা ট্রিটমেন্ট ছিল, ড্যাকয়েট না ওই না, ইভেন আমি ট্রিটমেন্টটা তোকে ছিল। বলছি সবচেয়ে রিসেন্ট ওই ছবিটা ফ্লপ হয়েছিল, বাট ইটস আ ড্যাম গুড মুভি, ইটস সোনচিড়িয়া, কল্ড সোনচিড়িয়া। সোনচিড়িয়া, সোনচিড়িয়া হ্যাঁ, ইটস আ কমপ্লিটলি ওয়েস্টার্ন ফিল্ম। ইটস বেসড ওয়েস্টার্ন ইন ফিল্ম, মানে চাম্বালের ব্যাকড্রপে হচ্ছে, এবং চম্বলের বাগিদেরকে ব্যাকড্রপে হ্যাঁ। দেখাচ্ছে, এবং অসাধারণ ভাবে ইট ওয়াজ এ কমপ্লিটলি অ্যাকশন মুভি, খুব ভালো। প্লাস খুব ভালো একটা ফিলোসফিক্যাল ডেপথ আছে ছবিটা, অভিষেক চবে ডিরেক্ট করেছিল। দ্যাট ওয়াজ আই অ্যাগেন থিঙ্ক ওটা ওয়েস্টার্ন। এসএসআর এর মারা যাওয়ার আগে লাস্ট রিলিজ হওয়া ফিল্ম। না 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 না, লাস্ট রিলিজ হওয়া ফিল্ম তো ছিল মনে হয় যেটা ওই ছিছোড়ে বলে ছবিটা, এটা এসেছিল 2019-এ, 2019-এ না না, এসেছিল 2019-এ, 2020 শুরুর দিকে তো সুশান্ত সিং রাজপুতের আর কি তার তিন তার সিন- জাস্ট লাস্ট রিলিজটা ছিল আই থিঙ্ক ছিচড়ে, যেটা হিট হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো ওই সিনেমাটা কিন্তু দেখতে পারেন, খুবই আন্ডার রেটেড সিনেমা, মানুষ বাজপাই আছে, হ্যাঁ আমাদের হ্যাঁ, সুশান্ত সিং দারুণ রাজপুতের একদম কাস্টিং, শেষে। আশুতোষ রানা রয়েছে, আশুতোষ হুম, রানা, মনোজ বাজপাই, খুব ভালো ভালো কাস্টিং এবং ছিল। এই যে পুরো যে চাম্বালের ড্যাকয়েটির যে ব্যাকগ্রাউন্ডটা, ইভেন এই যে গাব্বার সিং ক্যারেক্টারটা, সেটাও কিন্তু গাব্বার সিং গুজরাট, যিনি একজন চম্বলের ডাকাত ছিলেন, তার উপরেই বেস করা আমজাদ খানের ক্যারেক্টারটা। তো ওই যে জিনিসগুলো, ওই যে চাম্বালের যে ডাকাত, যেটা পান সিং তোমারেও দেখিয়েছিল, তো ওই জিনিসটা কিন্তু এই যে ড্যাকয়েট ওয়েস্টার্ন, এই জিনিসটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সিনেমাতেও হয়েছে। তো সেটা একটা মানে ইন্ডিয়ান একটা সিনেমাতে, আমি আমি বলছি ইন্ডিয়ান সিনেমাতে, তুমি তখন সুনীল দত্তের কথা বললে, সুনীল দত্ত করেইছে, বিনোদ খান্নাও করেছে, মেরা গাঁও মেরা দেশ ওই ছবিটা মেরা গাঁও করেছিল। মেরা দেশ আমি দেখিনি। হ্যাঁ, তো তারপরে আমি বলবো এও প্রচন্ড ইনফ্লুয়েন্স ছিলেন আমাদের ফিরোজ খান। ফিরোজ খান হ্যাঁ, প্রচুর ওয়েস্টার্ন থেকে, মানে কালা সোনা, খোটে সিক্কে, এই সিনেমাগুলো পারলে দেখো, কালা সোনা আর খোটে সিক্কে, ওখানে পুরো মানে দেখিনি। ওয়েস্টার্নের তুমি ছাপ দেখতে পাবে। এবং মানে ওগুলো দারুণ। শোলে যেটা এক্সট্রা করতে পেরেছে, যেটা এরা পারেনি, মানে মানে শোলেকে কেন জনরা ডিফাইনিং বলা হয়, তার কারণ হচ্ছে বাকি এই যে ছবিগুলো সেই সময় যে মানে কালার সবে সবে এসছে ইন্ডিয়ান সিনেমাতে, মানে 60s থেকে ঢুকে গেছে কালার, কিন্তু কালারটা তখনও আমাদের পুরোপুরি গ্রিপে আসেনি, বুঝতে পারলে তো, মানে কালারটা হুম, হলিউডের স্ট্যান্ডার্ডে হচ্ছে না, আর সাউন্ডও তখনও এতটা ইমপ্রুভ করেনি। তো তাই জন্য এই ছবিগুলো টেকনিক্যালি অত সুপিরিয়ার ছিল না, অন্য 10টা বলিউডের ছবির মতোই দেখতে ছিল। কিন্তু শোলে কি হয়েছিল, শোলের পুরো পোস্ট প্রোডাকশনটা বিদেশে হয়েছিল, ওটা তখন 70 mm এ শুট করা, হুম, ওটার পুরো পোস্ট প্রোডাকশন লন্ডনে হয়েছে, ওর সাউন্ডটা মিক্সিংটা ওখানে হয়েছে। তো সেই কারণে শোলে কিন্তু একটা ওয়েস্টার্ন ফিল্ম অ্যাকচুয়ালিতে যেরকম দেখতে হয়, মানে একটা ডলার ট্রিলজির লুক এন্ড ফিল বা যেরকম হচ্ছে, শোলে এক্স্যাক্টলি ওটাকে রেপ্লিকেট করে দিচ্ছে, যেটা এরা পারছে না, মানে বিনোদ হুম, খান্নার ছবি, সুনীল দত্তের ছবিগুলো পারছে না, শোলে এক্স্যাক্টলি ওটা রিক্রিয়েট করেছে। এবং তাই জন্য দেখবে শোলের ভিজুয়ালস গুলো এখনো এজ করেনি, দে স্টিল লুক এক্স্যাক্টলি। ভেরি ফ্রেশ।
মেরা গাঁও মেরা দেশ তুমি যদি দেখো তুমি বুঝতে পারবে যে ইট ইজ আ 70s ফিল্ম। শোলে তোমার আজকের দিনেরই মনে হবে। এবং আরো একটা জিনিস যেটা সালিম জাভেদ এবং ডিরেক্টরও করে রমেশ সিপ্পি করেছিল, যে ওর পারফরমেন্সেস গুলো না, মানে বাকি যে ছবিগুলো এই কালা খোটে সিক্কে বা যে ছবিগুলোর কথা বলছি, সেখানে একটা হিন্দি ছবিতে যেরকম একটা মেলোড্রামাটিক পারফরমেন্স সেটাই ছিল, শোলেতে কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি দেখো হলিউডিশ একটা পারফরমেন্স ছিল। ইট ওয়াজ ভেরি এক্স্যাক্টলি, আহেড অফ ইটস টাইম। মানে তুমি বিশেষ করে অমিতাভ বচ্চনের সঞ্জীব কুমারের ক্যারেক্টারটা দেখো, ক্যারেক্টারটা, সঞ্জীব বিশেষ করে কুমারের সঞ্জীব, ক্যারেক্টার, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারও মোস্ট অফ দ্য টাইম ফিল্মে পুরো ক্লিন্ট ইস্টউডের মতো চুপচাপ থাকে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন তো ডায়লগ নেই। এবং জয়া বচ্চনের সাইলেন্ট সাথে কিলার ক্যারেক্টার, সাইলেন্ট এবং কিলার ক্যারেক্টার। জয়া ভাদুরীর সাথে যে রোম্যান্সটা হচ্ছে সেটা কোনো ডায়লগ নেই, মানে শি ইজ জাস্ট আর টার্নিং অফ দ্য ল্যাম্পস, আর ও বসে দেখছে আর মাউথ অর্গান বাজাচ্ছে। মানে এটা ইট ইজ আ ভেরি মানে ahead of time সিন শোলেতে। সো দ্যাটস ওয়াই শোলে ইজ ভেরি ভেরি মানে ওই যে যেটা তুমি বলছো, ওই যে মাউথ অর্গান বাজাচ্ছে আর কি, এটা কিন্তু মানে মাসালা সিনেমার সিনও না, ইটস আ প্যারালাল মুভি শট। এক্স্যাক্টলি। মানে জিনিসটা, মানে আমরা তো এই কমার্শিয়াল সিনেমার যে আর্টিস্ট্রিটা আছে আমরা অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি না। না, করি না তো। আর অনেকে এটা বিলিভও করতে চায় না যে কমার্শিয়াল সিনেমাতে আর্টিস্টই আছে, মানে যারা বানাচ্ছে তারা, হ্যাঁ, তাই জন্য তুই তাই বানিয়ে দেয়, ট্র্যাশ বানিয়ে দেয়। তো সঞ্জীব যাই হোক, কুমারের এটা ছিল ক্যারেক্টারটা আমি যদি পারিবেশিক। বলি, সঞ্জীব কুমারের ক্যারেক্টারটা পুরো কিন্তু একটা ফিল্ড মার্শাল ক্যারেক্টার। সে তার গ্রামকে প্রোটেক্ট করছে, দি মোস্ট ফান্ডামেন্টাল ওয়েস্টার্ন স্টোরি। একটা আউটল, তার গ্যাং আছে, সে একটা জায়গাকে টেরোরাইজ করে, রামগড়, একজন মার্শাল সে বাঁচাচ্ছে। মানে সব থেকে সিম্পল ওয়েস্টার্ন স্টোরি এবং সব থেকে ভালো ওয়েস্টার্ন স্টোরি। এবং সঞ্জীব কুমারের পারফরমেন্স ওখানে, মানে ইট ইজ লিটারালি আ হলিউড লেভেল পারফরমেন্স। সঞ্জীব কুমারের যা পারফরমেন্স আর অসম্ভব ভালো তো। গব্বরের ক্যারেক্টারটা, মানে গব্বর সিং ক্যারেক্টারটা ইন্সপিরেশন নিয়েছিল যে তুমি বললে আসল যে ডাকাতের থেকে। এবং তাকে গব্বর কিন্তু সিং জানো তো, গুজরাট। এই আমাদের সালিম খান, ওনার ফাদার তো পুলিশ অফিসার ছিল, সে অ্যারেস্ট করেছিল হ্যাঁ, জানো তো এই অ্যাকচুয়াল গব্বর সিং কে। না না, এটা জানতাম না, সিরিয়াসলি। হ্যাঁ, ওই ক্যারেক্টারটা তো অ্যাকচুয়ালি সালিম খানের তৈরি করা। মানে সালিম খান ছোটবেলায় বাবার থেকে গল্প শুনেছিল এবং হি হুম। ক্রিয়েটেড দ্যাট ক্যারেক্টার। বাট ওর যে ট্রেডস গুলো আছে, যেভাবে হাসে বা যেরকম সাইকোটিক বিহেভিয়ার করে গব্বর সিং, সেটা কিন্তু ইটস ডাইরেক্টলি লিফটেড ফ্রম আ ফিউ ডলার্স মোর। ফর আ হ্যাঁ, ফিউ ওটা ডলার্স তো মোর ইয়ে যে, করেছে। হ্যাঁ। তো ওই জিনিসটা মানে আমি ওয়েস্ট না, এটা জানতাম না যে সাকিব খানের বাবা গব্বর সিং গুজরাটকে অ্যারেস্ট করেছে। মানে this is মানে কোথা থেকে কোথায় আর কি, আলাদাই কানেকশন। তো ইয়ে, না সত্যি মানে শোলেকে নিয়ে তো, মানে শোলেকে নিয়ে একটা আলাদা 1 ঘন্টার কথা বলা যায়। তো এবার আমরা যদি ধরো, মানে লেটস মুভ অন, এইটিজে আমি যদি আসি, এইটিজ বা এইটিজে নাইনটিতে আমেরিকান সিনেমাতে ওয়েস্টার্ন ডাই আউট করে যাচ্ছে, একদমই চলছে না ডাই সেটা। আউট করে যাচ্ছে। 1990-তে কিন্তু ব্রিফ একটা রিভাইভাল হচ্ছে দুটো সিনেমার জন্য। একটা হচ্ছে ডান্সেস উইথ আনফর্গিভেন। উলফ, যেটা আমাদের কেভিন কস্টনারের সিনেমা। আর একটা হচ্ছে ক্লিন্ট ইস্টউডের মানে কাইন্ড অফ লাভ লেটার টু ওয়েস্টার্ন সিনেমা, আনফরগিভেন। আনফর্গিভেন। হ্যাঁ, যেটা ক্লিন্ট ইস্টউড বলেছিলেন তার লাস্ট ওয়েস্টার্ন হবে, তারপরে তো রিসেন্ট ওই একটা করলো, যেটা কোনো দরকার ছিল না। মানে তো একটা পারফেক্ট ফেয়ারওয়েল ছিল। তো আর আনফর্গিভেন যেটা নিয়ে যেটা বলুন। করলো, ওই বলো, ক্লিন্ট ইস্টউড 2-3 বছর আগে যেটা করলো, এটা জঘন্য একটা সেক্স সিন ছিল ক্লিন্ট ইস্টউড। আমি দেখিনি, নামটা আমি মনে বলবো। পড়ছে না কেন, কারণ আমার আমি মনে পড়ছে। দেখেছিলাম, না দেখার মতো সিনেমাও না। আনফরগিভেন, মানে আমিও মেন্টালি ওই সিনেমাটাকে ব্লক করে দিয়েছি। আনফরগিভেনই স্টুডেন্ট লাস্ট ওয়েস্টার্ন, আমারও তাই মেন্টালি ব্লক। আনফর্গিভেন নিয়ে বলো তোমার কি এক্সপিরিয়েন্স। 90s এর ওটা একটা আইকনিক আমি ওয়েস্টার্ন। আনফরগিভেন দেখেছিলাম কিভাবে বলছি, আমি ছোটবেলায় এই সময়টায় আমি হলিউডের সিনেমা দেখতাম হচ্ছে টিভিতে, ঠিক আছে? টিভিতে সেই সময় মানে সকালবেলার দিকে পুরোনো সিনেমা খুব ভালো ভালো দিত, ক্লাসিক সিনেমা যেগুলো। এবং আমি বললে বিশ্বাস করবে না, আমি অনেক হলিউডের ক্লাসিক সিনেমা এই সকালবেলা 9টার সময় একটা স্লট থাকতো, ওই সময়টায় দেখেছি, ঠিক আছে? ওয়ান ফ্লিউ ওভার কুকুস নেস্ট থেকে শুরু করে, অ্যাজ গুড অ্যাজ ইট গেটস থেকে শুরু করে, সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, আনফরগিভেন আমি ওখানে দেখেছিলাম। আনফরগিভেন আমি অনেস্টলি বলবো, আনফরগিভেনের যে বক্তব্যটা ছিল, যে ফেমিনিস্টিক মেসেজটা ছিল, আমি ফার্স্টে বুঝি, আমি অনেস্টলি বলছি। আমি ফার্স্টে ভেবেছিলাম ইটস আ রুটিন ওয়েস্টার্ন, একটা কাইন্ড অফ একটা রেপ অ্যান্ড রিভেঞ্জ স্টোরিরই একটা ডিকনস্ট্রাকশন, এইটুকু আমি বুঝতে পেরেছিলাম। বাট লেটার হোয়েন আই ওয়াচ, এই যে হিরোইজমটা, এই যে ওয়েস্টার্ন হিরোদেরকে একটা গেট দেখানো, সেটা যে কতটা অন্তঃশ্বাস শূন্য, এই যে কমেন্ট্রিটা, এটা আমি অনেক পরে বুঝেছি। তো আনফর্গিভেন আবার রিমেক হয়েছে জানো তো, মানে এতে, মানে জাপানে অফিসিয়ালি না রিমেক হয়েছে। আনঅফিসিয়ালি? না না, অফিসিয়াল রিমেক হয়েছে ওটা। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে কিছু অফিসিয়াল রিমেক আছে? না না না, আনফরগিভেন আনঅফিসিয়াল রিমেক আমি না, আই ডোন্ট থিংক সো, মানে আমার নলেজে নেই আর কি।
আচ্ছা, ড্যান্সেস উইথ উলফ তো, ড্যান্সেস উইথ উলফ আমি বলবো আনফরগিভেন এর লেভেলের সিনেমা তো ড্যান্সেস উইথ উলফ না, বাট ড্যান্সেস উইথ উলফ সিনেমাটাও কিন্তু ভালো সিনেমা। ওটার একটা হোয়াইট সেভিয়ার প্রবলেম আছে, যে একজন সাদা চামড়ার মানুষকে ইন্ডিজিনাস মানুষদের মাতাচ্ছে, সেটা আমি যদি বাদ দিই, ওই হোয়াইট সেভিয়ার প্রবলেমটা, ওই সিনেমাটাও কিন্তু ভালো। মানে তখন কেভিন কস্টনারের একদম পিক চলছে। হুম। আমি তো আমি এবার একটু 2000s এর পরে চলে আসবো। আমার এই 80s এর সময় তো কিছু কথা বলার নেই, আর 90s এ ওই না, দুটো ছবিই আছে। এরপরে 2001 একটা বিশাল বড় ঘটনা আচ্ছা, ঘটছে নাইনটিতে আমেরিকাতে। আরো একটা সিনেমা আছে, যে সিনেমাটা যদি তুমিও না দেখে থাকো অরিত্র দেখতে পারো, এবং আমি দর্শকদেরও বলবো, জনি ডেপের একটা ওয়েস্টার্ন সিনেমা আছে, সাদা কালো সিনেমা, এক্সপেরিমেন্টাল ইন নেচার। সিনেমাটার নাম হচ্ছে আচ্ছা ডেড ম্যান বলে, ঠিক আছে? আচ্ছা দারুণ সিনেমা, তুমি ওটা দেখতে পারো। জনি ডেপের একদম প্রথম দিককার সিনেমা, এডউড ফেডউড হওয়ার আগে। এডউড কাইন্ড অফ জনি ডেপের ব্রেকআউট রোল ছিল এডউডের আগে। তো সাদা আচ্ছা, কালো সিনেমা। আরেকটা যে আরেকটা ওই সময় একটা ওয়েস্টার্ন সিনেমা হয়েছিল না, ওই লিওনার্দো ডিক্যাপ্রিও ছিল, বলো না গো। আরে সেই গুলি ফুলি চালাচ্ছে, ওই ডুয়েল লিওনার্দো টাইপের ডিক্যাপ্রিও? কতখানি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লিওনার্দো ডিক্যাপ্রিও তো ছিল, ক্যামেরুন ডায়াসও ছিল লিওনার্দো, আই থিঙ্ক, ক্যামেরুন ডায়াসও ছিল। না না, সে তো তুমি বলছো লিওনার্দো ডিক্যাপ্রিও আর ক্যামেরন ডিয়াস একসাথে একটাই সিনেমা করেছে, গ্যাংস অফ নিউ ইয়র্ক, সেটা 2000 না, সে তো গ্যাংস অফ নিউ স্করসেসি ইয়র্কের সিনেমা। কথা না, না সে তো না, এটা স্করসেসি আরেকটা সিনেমা। কি। হ্যাঁ হ্যাঁ, না না, গ্যাংস অফ নিউ ইয়র্ক তো আমি জানি, বলছি গ্যাংস অফ নিউ ইয়র্ক না আমি। না না, তুমি আর দুটো সিনেমাই নাইনটিতে হয়েছে, একটা হচ্ছে হোয়াইট আর্প আর একটা হচ্ছে টুমস্টোন। তুমি কি টুমস্টোনের কথা বলছো? হোয়াইট আর্প সিনেমাটা আমি নিজেও দেখিনি। না, আমি এইগুলো নাম নয়, আমি তাহলে হয়তো গুলিয়ে ফেলছি, তাহলে আমি হয়তো কিছুর সাথে এটা গুলিয়ে ফেলছি। না, যাই হোক। টুমস্টোন সিনেমাটাতে আমাদের ছিল হচ্ছে কার্ট রাসেল, যে হচ্ছে দ্য থিং ছিল তার হিরো। হ্যাঁ হ্যাঁ, কার্ট রাসেল তো ছিল। হ্যাঁ, কার্ট রাসেল হচ্ছে হিরো ছিল। ওই হোয়াইট আর্পের ক্যারেক্টারটা নিয়ে কেভিন কস্টনার আবার হোয়াইট আর্প বলে সিনেমাটা বানিয়েছিল, ঠিক আছে? এটা আলট্রা ডিজাস্টার সিনেমা ছিল। টুমস্টোন ওয়াজ সাকসেসফুল। তো এই একটা কেস হয়েছিল, মানে একই গল্প, মানে আমাদের গত বছর, আমি এটা নিয়ে একটা, আমার তখন একদম প্রথম দিকে চ্যানেল, গত বছর হলো না, গত বছরের আগের বছর সেই দুর্গ রহস্য দুবার অ্যাডাপ্ট হলো হ্যাঁ হ্যাঁ এক হ্যাঁ মাসের মধ্যে। একবার একবার হইচইতে, একবার দেবদাস ইয়েতে আনলো। হ্যাঁ। ওই কেসই হয়েছিল, একই ক্যারেক্টার একই অ্যাডাপ্টেশন দুবার, মানে ওটা ওই 2-3 সপ্তাহের মধ্যে সিনেমা আসছে। ওয়াইটার ডিজাস্টার হয়ে গেছিল, টুমস্টোন সাকসেসফুল হয়ে যাচ্ছে ওই ওয়াইটার ক্যারেক্টারটা নিয়ে। আমি তো এই লিওনার্ডোর হচ্ছে, ওই ছবিটা পুরো করছিলাম, আমি এটা মানে নাকি আমি গুলিয়ে ফেলছি আমার ঠিক মনে নেই। না না, যাই হোক, ক্যাপিওর কোনো ক্যাপিওর একটাই ওয়েস্টার্ন আছে, রেভেন্যান্ট। ওটা ওই রেভেন্যান্ট সেটা আইস অনেক পরে। ওয়েস্টার্ন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেটা কাইন্ড অনেক অফ পরে। আইস, অনেক পরে, 2015। হ্যাঁ, এবার গ্যাংস অফ নিউ ইয়র্কটা ওয়েস্ট, না, গ্যাংস না অফ নিউ ওয়েস্টার্ন, ইয়র্ক ওয়েস্টার্ন নয়, ওয়েস্টার্ন নয়, ইট ক্রাইম ইজ নট ক্রাইম ওয়েস্টার্ন। ক্রাইম ক্রাইম ক্রাইম। পিরিয়ড ক্রাইম। আমি বলছি এরপরে 2001-এ একটা বিশাল বড় আচ্ছা, ঘটনা আমি ঘটছে একটা, আচ্ছা আমি এটা এটা মজার জন্য বলছি, উইল স্মিথের একটা আলট্রা ক্রিঞ্জ ওয়েস্টার্ন সিনেমা আছে, তাই ওয়াইল্ড নাকি? ওয়াইল্ড ওয়েস্ট বলে। তুমি দেখোনি? এটা ব্যাডাস রবি কুমার টাইপের সিনেমা, মানে আনইনটেনশন। ওয়াইল্ড, এই ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্টের কথাই তুমি বলছো? ওটাতে আই থিঙ্ক ক্যামেরন ডিয়াজই ছিল। হ্যাঁ 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 না হ্যাঁ, না না, উইল উইল স্মিথ ছিল। স্মিথের ছবি না, উইল স্মিথের না, ছবি নয় ওটা। তা আমি গুলিয়ে ফেলেছি, আমি যাই হোক, পরে তোমাকে বলবো মনে করে। হ্যাঁ, তো তারপরে টু থাউজেন্ডসে টু না আমি, থাউজেন্ডসে 3 পয়েন্ট। না হ্যাঁ, না বলো। না, আমি বলছি যে তারপরে এই নিও নিও ওয়েস্টার্ন যেটাকে আমরা বলছি আজকের দিনে দাঁড়িয়ে, যেটার মধ্যে নো কান্ট্রি ফর ওল্ড ম্যান বা হেল অর হাই ওয়াটার সেই ছবিগুলো পড়ছে। তো হুম এইটার কিন্তু ইনিশিয়েশন কিন্তু এর থেকে শুরু হয়েছে কিন্তু, মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপর যেটা হলো টুইন টাওয়ার অ্যাটাক, হুম হুম হুম। যেটা 2001-এ হচ্ছে। এবং 9/11, তারপরে হ্যাঁ। আমেরিকান সোসাইটি, মানে যেটা বলা হয় যে বিফোর 9/11, আফটার 9/11, আফটার 9/11 কিন্তু জিনিসটা পুরো সিনিক্যাল হয়ে যাচ্ছে। এবং পুরো জিনিসটা মানে সোসাইটি কমপ্লিটলি নিজের মানে পার্সপেক্টিভ চেঞ্জ করে নিচ্ছে। এবং সেইখানে কিন্তু মানে তুমি দেখবে ওই ছবিটা বলো না আমাদের, দেয়ার উইল বি ব্লাড, ইট ইজ কাইন্ড অফ ওয়েস্টার্ন কিন্তু, ব্যাকড্রপ ইত্যাদি, দেয়ার উইল বি মানে বাট কাইন্ড অফ, না দেয়ার উইল বি বাট তো ওয়েস্টার্ন। ওয়েস্টার্নই, বাট ওটা কিন্তু এবার ওই ওটা মানে ওটা কি বলতো, অনেক বেশি মেডিটেটিভ টেক, যেটা আমরা কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুনে দেখেছিলাম। ইটস আ মেডিটেটিভ এক্স্যাক্ট ওয়েস্টার্ন, অনেক বেশি ক্যারেক্টারে ফোকাস করছে, হ্যাঁ, অ্যাকশন ফোকাস না। এবং তুমি দেখো ওখানে ওখানে যে প্রোটাগনিস্ট, ঠিক আছে, ইটস আ কমপ্লিটলি ব্যাড ক্যারেক্টার। মানে ড্যানিয়েল ডে লুইসের ক্যারেক্টারটা পুরো যা যা পুরো একটা সোশিওপ্যাথ করছে। ক্যারেক্টার, পুরো সোশিওপ্যাথ ক্যারেক্টার, হ্যাঁ। এবং তুমি দেখবে ওখানে রিলিজিয়ানের উপর একটা কমেন্ট্রি রেখেছিল আমাদের এই পল থমাস রিলিজিয়ানের উপরে অ্যান্ডারসন। কমেন্ট্রি আছে, এক্সপ্লয়টেশনের উপরে কমেন্ট্রি আছে, এবং তুমি টপ ওয়ান দেখবে পার্সেন্ট। ওখানে
ওইখানে একদম শেষে যখন এই যে পাদ্রিটা থাকে, আমার নামটা এখন মনে নেই, ওই পাদ্রিটা যখন সে নিজের সব টাকা পয়সা হারিয়ে ফেলে এবং আসে, এবং ওকে ড্যানিয়েল ডে লুইস তো হেল্প করে না, তুমি দেখবে তার কিছু মাস পরেই স্টক এক্সচেঞ্জ ক্র্যাশ করে যায়, যেটাকে আমরা মানে ইকোনমিক ডিপ্রেশন 2008 হয়েছিল না হ্যাঁ। 2008-এ। তো সেইটা 2008 কিন্তু ঠিক তার মানে তার কিছুদিন আগেই কিন্তু পল থমাস অ্যান্ডারসনের ছবিটা এসছে, এবং সেই সময় তখন প্রচুর মানুষের আমেরিকাতে চাকরি চলে যাচ্ছে, তারা কিন্তু সেম কাইন্ড অফ ট্রিটমেন্টই পাচ্ছে, যে তাদের কেউ দেখার নেই, বা দে আর নট মানে নোবডি ইজ অ্যাকাউন্টেবল, যে রাতারাতি চাকরি চলে যাচ্ছে, রাতারাতি সবকিছু শেষ হয়ে যাচ্ছে। সো ইট ইজ কাইন্ড অফ রিফ্লেক্টিং দ্যাট, এবং নো কান্ট্রি ফর ওল্ড ম্যানও সেই সময়টাকে পুরো খুব ভালো করে এনক্যাপসুলেট করতে হ্যাঁ, পারছে। নো কান্ট্রি ফর ওল্ড ম্যান তো মানে যারা ব্রেকিং ব্যাড দেখেছেন ওই ফ্লেভারে, পুরো ওই ফ্লেভারে নো এবং কান্ট্রি ফর তুমি ওল্ড দেখবে ম্যান। টমি লি জোনসের ক্যারেক্টারটা নো নো কান্ট্রি ফর ওল্ড ম্যানে, ও কিন্তু কন্টিনিউয়াসলি তুমি দেখবে যে একটা যে হয় না যে যেরকম আমরা বলি যে আগেকার দিনই ভালো ছিল, আগেকার দিনই ভালো ছিল, টমি লি জোনসের ক্যারেক্টারটা কিন্তু নস্টালজিয়াতে বাঁচার চেষ্টা করছে। ও হুম কিন্তু হুম এই হুম একটা প্রি 9/11 এর জায়গায় যাওয়ার চেষ্টা করছে, যখন আমেরিকা ওয়াজ সামথিং এলস। লেস তুমি দেখবে সিনিক্যাল, হ্যাঁ ক্যারেক্টার একটা লাস্টে একটা লেস সিনিক্যাল, কনভারসেশনও আছে, ওরকম ভাবে ডায়লগও আছে। হ্যাঁ। সো এন্ড ওখানে তো মানে ভিলেনের ক্যারেক্টারটা তো মানে ঘুরে বাপরে। নেক্সট লেভেল, নেক্সট লেভেল। হাভিয়ার বারদেম ছিল, হাভিয়ার বারদেম। হ্যাঁ, এবং আপনাদেরকে বলে রাখি, দর্শকদেরকে বলছি, এই যে অ্যানিমালে আপনারা দেখেছেন যে রণবীর কাপুর ওই নিজের জিজাজিকে মেরে ফেলছে পিছন থেকে এরকম চোখ করে মাটিতে ফেলে, দ্যাট ইজ আ স্ট্রেট রিপ অফ অফ আ সিন ফ্রম নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, যেখান থেকে বেসিক্যালি আমিও একলব্যতে একটা সিন ঝেড়েছিলাম। দিয়ে তারপরে লোকে আমাকে লিখছে, দাদা তুমি অ্যানিমালের আগে তুমি আমি এখনো বলবো, আমি তো একলব্য রিভিউ করতে পারিনি, তো আমার চ্যানেল ছিল না। আমার একলব্যর ফেভারিট সিন হচ্ছে তোমার তোমার ক্যামিওটা, ওটা হচ্ছে আমার একলব্যর ফেভারিট। তো তো হ্যাঁ, আরো একটা সিনেমার কথা বলে দিই, খুব ভালো সিনেমা, এই সিনেমাটার কথা কেউ বলে না, এটা ওই 2006 সালে আসছে। সেটা হচ্ছে ব্র্যাড পিটের সিনেমা, তুমি তো ব্র্যাড পিটের ফ্যান বলেছিলে। দ্য অ্যাসাসিনেশন অফ জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ড। এই না, এটা সিনেমাটা আমিও পারলে দেখিনি, দেখে, আমি এটা দেখিনি। দুর্দান্ত সিনেমা, মানে এত আন্ডার রেটেড। প্রথমত সিনেমাটা সিনেমাটোগ্রাফি বিউটিফুলি শট, অসম্ভব ভালো সিনেমা। মানে আমাকে যদি জিজ্ঞাসা করা, আমি বলবো ব্র্যাড পিটের, আমি বলবো আমার বোধহয় ফেভারিট সিনেমা এটাই। মানে আচ্ছা, আমার এত ভালো তাহলে লাগে দেখতে হবে, সিনেমাটা, দেখতে হবে তাহলে। খুব ভালো সিনেমা। মানে ব্র্যাড পিটের কেরিয়ারে তো অনেক ভালো ভালো সিনেমা আছে, ফাইট ক্লাব থেকে শুরু করে অনেক আছে, বাট মানে আমার হচ্ছে এই অ্যাসাসিনেশন অফ জেসি সেন্ট জেমস, এই সিনেমাটার নামটা এত বড়, দ্য অ্যাসাসিনেশন অফ জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ড, এরম এই হচ্ছে নাম। তো এই জন্যই বোধহয় চলেনি। তো এই সিনেমাটা অসম্ভব ভালো একটা সিনেমা, এবং এই আচ্ছা, এটাও না যেটা একটা তুমি কথা আমাকে বলো, হ্যাঁ এই তুমি রিডলি স্কটের মার্শিয়ান বলে ছবিটা দেখেছিলে? হ্যাঁ, আমার মার্শিয়ানের সব থেকে বড়দের মতো জিনিস যেটা লেগেছিল, সেটা হচ্ছে মার্শিয়ান গোল্ডেন গ্লোবসে কমেডি আর মিউজিক্যালে জিতেছিল। মানে এত স্ক্যাম তো ফিল্ম ফেয়ারও করে না, ওটা কমেডি সিনেমা, দুটো জোক আছে, আলু আলু ওঠানো নিয়ে। হ্যাঁ, আলু নিয়ে তো যোগ, আর যোগ যত যোগই আলু কেচাপ এইসব নিয়ে তো ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা নাকি কমেডিতে, মানে অনেকে তো ভাবে না, না অনেকে আছে কি বলতো, অনেকে আছে হচ্ছে মানে মানে হলিউড প্রেমী আছে, আর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, পান মাসালা অ্যাওয়ার্ড, কিন্তু গোল্ডেন গ্লোবকে সিরিয়াসলি থাকে। আমি সেই জন্য বলছি, গোল্ডেন গ্লোব হচ্ছে হলিউডের পান মাসালা, ঠিক আছে? তুমি একটু কোনো না, নিও ওয়েস্টার্নটার ব্যাপারে আমরা কথা বললাম, কিন্তু ওটা বাই ডেফিনেশন কি সেটা যদি দর্শকদেরকে একটু বলে দাও, তুমি এই জিনিসগুলো ভালো এক্সপ্লেন করতে পারো। দেখো নিও ওয়েস্টার্ন সিনেমাটা কি হচ্ছে, এই দেখুন, ওয়েস্টার্ন যে সিনেমাটা, সেটা কিন্তু ফান্ডামেন্টালি একটা স্পেসিফিক টাইমকে রিপ্রেজেন্ট করে। নিও ওয়েস্টার্ন কি হচ্ছে, ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো, ওই এসেন্সটাকে আমরা নতুন ওয়ার্ল্ডে একটা নতুন ভাবে কন্টেক্সচুয়ালাইজ করছি। নিও ওয়েস্টার্নে আমরা কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, মানে ধরুন আজকে জন ওয়েনের ক্যারেক্টারটা, আমি একটা উদাহরণ দিচ্ছি। জন ওয়েনের ক্যারেক্টারটা, সে যে ক্লাসিক্যাল ওয়েস্টার্নে যে ক্যারেক্টারটা প্লে করতো, সেই সময় পৃথিবী আলাদা ছিল, সেই সময় সমাজ আলাদা ছিল। সেই ক্যারেক্টারটা বা সেই ক্যারেক্টারটা যে ভ্যালিউস কে রিপ্রেজেন্ট করে, সেই ক্যারেক্টারটা আজকের দিনে কিভাবে বিহেভ করতো, সেই বিলিফ সিস্টেমটা আজকের দিনে কিভাবে কন্টেক্সচুয়ালাইজ হবে, এটা হচ্ছে কাইন্ড অফ নিও ওয়েস্টার্ন রিকন্টেক্সচুয়ালাইজেশন অফ দ্য থিমস অফ ওয়েস্টার্ন ফিল্মস। এইভাবে আমি ডিসক্রাইব করবো। আর আমি একটা মানে এক্সাম্পল দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান আপনি দেখতে পাবেন যে একটা সাইকোটিক একটাই কিলার আছে, ভিলেন একটাই।
কিন্তু আমরা ক্লাসিক ওয়েস্টার্ন আমরা দেখতে পাই একটা গ্যাং অফ ডেকয়েটস, ব্যান্ডিটস, তারা করছে। সো সেইটা চেঞ্জ হয়ে গেছে। বা আগে এই যে আগে গোল্ডের একটা খুব ব্যাকড্রপ থাকতো, দেখবে যে গোল্ড চুরি হচ্ছে, গোল্ড বা টাকা গোল্ড চুরি হচ্ছে, তারপর টেলিগ্রাফ পোস্ট তৈরি করা, রেল লাইন তৈরি করা, এরকমই তো গল্প হতো। আর পরবর্তীতে যখন ড্রাগস ঢুকে যাচ্ছে আমেরিকাতে প্রচন্ড বেশি ভাবে, তুমি দেখবে নো কান্ট্রি ফর ওল্ড ম্যানে কিন্তু ড্রাগস এর অ্যাঙ্গেলটাও চলে আসছে, ড্রাগ পেডলিং হচ্ছে। ওটাই কিন্তু ওই সাউদার্ন সিনেমা, যেটা ওই টেক্সাস থেকে মেক্সিকান বর্ডারে সিনেমা, তো ওই জিনিসটা কিন্তু মানে ইয়েতে হচ্ছে, মেক্সিকান সিনেমাতেও আমরা দেখেছি। তো এই জিনিসটা, এই যে নিও ওয়েস্টার্ন, এই বিদ্যা মুরাচি ট্রেলারটা দেখেছো, ওটা কিন্তু কাইন্ড অফ নিও ওয়েস্টার্ন ট্রিটমেন্ট। এক্স্যাক্টলি, ওটা নিও ওয়েস্টার্নের মতোই লাগছে পুরোপুরি। ওটাও তো একটা ওই আমাদের এই ছবি থেকেই নেওয়া। ওটা ইটস আ ব্রেকডাউন বলে একটা ছবি ছিল না, কার্ট রাসেলের ব্রেকডাউন বলে একটা সিনেমা ছিল 97-98 এ। ইটস আ রিমেক অফ দ্যাট ফিল্ম। অফিশিয়াল নাকি চোতা? না না, ওটা নিয়ে আবার রাইটস নিয়ে কিছু ঝামেলা টামেলা হচ্ছে আর ও কি। বাবা, আচ্ছা। তো ওয়েস্টার্ন সিনেমা নিয়ে এবার আমরা আসবো হচ্ছে মানে 2010s এর ওয়েস্টার্ন, এবং সবার প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে রেভেন্যান্ট। আরে তুমি আমাকে বলছো একটা কথা বলো, ইন টার্মস অফ সিনেমাটোগ্রাফি তুমি রেভেন্যান্টের থেকে বেশি ভিজুয়ালি সুন্দর সিনেমা কটা দেখেছো? আচ্ছা, রেভেন্যান্ট আর এটা কি একই বছরে ছিল না? আমাদের ম্যাড ম্যাক্স ফিউরি রোড একই বছরে ছিল না? ফিউরি রোড 2016-তে, রেভেন্যান্ট 15-তে। ও আচ্ছা। না, ফিউরি রোড আমি পার্সোনালি ফিউরি রোড আমার টপ 10 সিনেমা। আমার অসম্ভব ভালো লাগে ফিউরি রোড। মানে রেভেন্যান্ট সিনেমাটা, এবং রেভেন্যান্ট সিনেমাটায় যে ইয়েটা ছিল, ওই ক্যারেক্টারটার নাম কি আমি ভুলে যাচ্ছি, ওটা তো রিয়েল ক্যারেক্টার থেকে ইয়ে করা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো হিউজ রিয়েল গ্লাস, স্টোরি। হিউ গ্লাস। তো ওই হিউজ গ্লাসের ক্যারেক্টারটা থেকে ইয়ে করা, মানে ওই যে ওখানে ওই যে রেড ইন্ডিয়ান মানুষদের ক্লাসিক ওয়েস্টার্নে যেভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছে। তোমার মনে আছে ইয়ের যে একটা ইন্ডিজিনাস ছেলে ছিল, লিওনার্দো ডিক্যাপ্রিওর যে ইন্ডিজিনাস ছেলেটা ছিল, অসম্ভব সুন্দর। মানে রেভেন্যান্ট সিনেমাটা, মানে সিনেমাটাকে আমি জানি না অতটা কথা হয় না হয়তো, থিমেটিক্যালি একটু কমপ্লেক্স বলে, বা হয়তো সেই অর্থে এন্টারটেনমেন্ট ভ্যালুটা নেই বলে, মানে অসম্ভব ভালো সিনেমা। ইভেন তুমি দেখবে ওখানে তো একটা, মানে যখন লিও প্রায় প্রায় মারাই যাচ্ছিল, ওকে তো একটা হেল্প তো করে আর কি, ওই ইন্ডিজিনাস একটা লোক, ইন্ডিজিনাস মানুষটা, মানে অসম্ভব ভালো সিনেমা। তো অসম্ভব ভালো। আচ্ছা, তুমি ম্যাড ম্যাক্স এর কথা বলো। আর কিছু রেভেন্যান্ট আর ম্যাড ম্যাক্স এর পরবর্তীতে আর কি ওয়েস্টার্নের কিছু হয়েছে আমেরিকাতে? আর মনে পড়ছে না আমার কিছু ভালো ভালো ওয়েস্টার্ন সিনেমা। আমি রিসেন্ট ইয়ের একটা সিনেমা আছে আমাদের, বলো নামটা বলো। আরে যে ম্যাগনেটো প্লে করে এক্স-ম্যান, মানে ইয়ে না, মানে ইয়ান ম্যাকলেনের না, মানে যে ইয়াঙ্গার ম্যাগনেটোটা প্লে করতো এক্স-ম্যানের, নামটা বলো। আরে নাম ভুলে যাচ্ছে আমি। আরে নাম যদি গুগল করে নিয়ে দিয়ে দেবো। ওর একটা সিনেমা ছিল স্লো ওয়েস বলে। আচ্ছা, এই না আরেকটা কোয়েন ব্রাদার্স এর আরেকটা কি একটা করেছে না, গ্রিট না কি সামথিং বলে? ওটা তো ট্রু গ্রিট, ওটা হচ্ছে জন ওয়েনের সিনেমার রিমেক। হ্যাঁ, ওটা তো ম্যাট ডেমন ছিল। ওই সিনেমাটা আমার আবার ওটা আমার অতটা ভালো লাগে না। আমি দুটোই দেখেছি, আমার আবার ওই সিনেমাটা অতটা ভালো লাগে। ম্যাগনিফিসেন্ট 7 এর একটা রিমেক হয়েছিল, ওটা ঝুল সিনেমা, ওটা ঝুল সিনেমা। ডেনজেল ওয়াশিংটন আছে, অ্যাকশনটা ভালো ছিল আমার, অ্যাকশনটা ভালো ছিল, সিনেমাটা মানে ঝুল সিনেমা। তো আরেকটা ছবির আমরা কথা ভুলে যাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি এই যে আমরা ইস্টার্ন এবং ওয়েস্টার্নের কথা বলছিলাম, যে সামুরাই ফিল্ম এবং এইদিকে ওয়েস্টার্ন, এই দুটোকে কাইন্ড অফ কম্বাইন করে দিচ্ছে। সেটার নাম হচ্ছে কিল বিল। ও হ্যাঁ, না কিল বিল তো অনেকগুলো ব্ল্যাক এক্সপ্লয়টেশন কম্বাইন করছে, ওয়েস্টার্ন কম্বাইন করছে, রিভেঞ্জ ফিল্ম, রেপ এন্ড রিভেঞ্জ ফিল্ম কম্বাইন করছে। কিল বিল অনেকগুলো সাবজনরা ছিল, বাট ওয়েস্টার্নের প্রচুর ইনফ্লুয়েন্স আছে। মানে তুমি দেখবে ব্রাইড কে যেখানে মারে, ওই যে মানে যেখানে ছিল, তারপরে দেখবে ওই বিলের যে ভাইকে যেখানে মারতে যায়, ওগুলো সবই কিন্তু ওই ব্যাকড্রপের মধ্যেই সেট করেছে, একটা ওয়েস্টার্ন ফিল্মের মতো ফ্লেভার পুরো দেবে। আর বাকিটা তো জাপানে তো একটা প্রিডমিনেন্ট পোর্শন ছিলই, সামুরাই মানে সোর্ড বানানো থেকে। পুরোনো যে মানে রেপ এন্ড রিভেঞ্জ সিনেমা যেগুলো হতো, ওটার থেকেও তো হেভিলি ইন্সপায়ার্ড পুরোনো ব্ল্যাক এক্সপ্লয়টেশন সিনেমা থেকে, যেটা থেকে জ্যাঙ্গো ইন্সপায়ার্ড। মানে ট্যারেন্টিনোর অনেক সিনেমাতে এই ছাপগুলো দেখা যায়। তো এরপরে আমি আরো একটা, মানে এটা দিয়েই আমি এই আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে ম্যাড ম্যাক্স, যেটা তুমি বললে। এটা কিন্তু অস্ট্রেলিয়াতে আমরা কিন্তু একটা ওয়েস্টার্ন দেখতে পেয়েছি।
ম্যাড ম্যাক্স এর সিনেমাগুলো সেগুলো আপনারা বলতেই পারেন সায়েন্স ফিকশন সিনেমা, বাট দে আর অলসো ওয়েস্টার্ন। আপনি ম্যাড ম্যাক্স এর ক্যারেক্টারটা দেখুন, পুরো ডলার ট্রিলজিতে ক্লিন্ট ইস্টউডের ক্যারেক্টারটা থেকে ইন্সপায়ার্ড। এবার মেল গিবসন ওইভাবেই প্লে করতো। টম হার্ডি আমি বলবো, তো আমার পার্সোনালি ম্যাড ম্যাক্স টম হার্ডির বেশি ভালো লাগে। টম হার্ডির ম্যাড ম্যাক্সটা আমার বেটার লেগেছিল, একটাই করেছিল। মেল গিবসন, মেল গিবসনের ম্যাড ম্যাক্স সামথিং আইকনিক। না আমি বলছি না মেল গিবসনের খারাপ, বাট আমার মেল গিবসনের যে আমি পারফরমেন্স ওটা প্রথমে কি ভেবেছিলাম জানো, আমি প্রথমে কি ভেবেছিলাম যে জর্জ মিলার মনে হয় মেল গিবসনকে নিয়ে ফিউরি রোডও বানাবে এবং দেখাবে যে ওর বয়স হয়ে গেছে আর কি। হি স্টিল প্লেইং সেটা হলো দ্যাট একটা ক্যারেক্টার। কিক অ্যাস হতো, কারণ মেল গিবসনের ওই সিলভার ফক্স লুকটা তো রিয়েল লাইফেই আছে, এবং মেল গিবসনকে রিয়েল লাইফে দেখেও মনে হয় এলো কেলাবে লোককে, এলো উড়িয়ে দিতে পারে লোককে, অসুবিধা নেই, মানে বিলিভেবল প্রচন্ড পরিমাণ। এই বাই দ্য মেল গিবসনের একটা নিউ ওয়েস্টার্ন সিনেমা আছে, প্রচন্ড প্রবলেমেটিক একটা মেসেজ ওয়ালা সিনেমা, সেটা হচ্ছে ড্র্যাগড অ্যাক্রস কংক্রিট বলে, ঠিক আছে? ওই সিনেমাটা খুব মানে একটা ডার্ক কমেডি সিনেমা, ওটা নিউ ওয়েস্টার্ন, দেখতে পারো ওটা। মানে দেখি ওটাতে হচ্ছে মেল গিবসন প্লেইং হিমসেলফ রেসিস্ট। মেল গিবসনের ক্যারেক্টারটা রেসিস্ট, মানে বেসিক্যালি ইজ প্লেইং হিমসেলফ, ঠিক আছে? সেরা মজা পেয়েছিলাম, মানে কাইন্ড অফ সেলফ রেফারেন্সিয়ালও ছিল তো। আচ্ছা, এই ভিডিওটা শেষ করার আগে আমি বলবো যে বাংলা ছবিতেও কিন্তু ওয়েস্টার্ন হয়েছে, জানো তো? হ্যাঁ, ওরা 4 জন হয়েছে, তারপরে আমাদের হয়েছে, পথ ভোলা হয়েছে। পথ খোলা হয়েছে। তো মানে লেট 80s, ওই সময়টা লেট 80s আর্লি 90s, ওই সময়টা বাংলা ছবিতে কিন্তু হয়েছে এবং বুম্বাদা দুটোতেই ছিল। ওরা 4 জনে তো মানে খুবই হেভিলি ইনফ্লুয়েন্স ওয়েস্টার্নের মতো, মানে শোলে ফরম্যাটের একটা গল্প। এবং পথ ভোলাতে একটু অন্য রকমের, ওটা ইটস মোর অফ মানে একটু কমপ্লেক্স জিনিসপত্র। পথ ভোলা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইয়েরই, পথ ভোলা একটু আর্ট হাউস সিনেমা, একটু আর্ট হাউস সিনেমা, তরুণ মজুমদার ডাইরেকশন দিচ্ছে। তবে আমার সব থেকে পছন্দের যেটা, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি পুরুষোত্তম, এটা তিনি নিজে ডাইরেকশন দিয়েছেন। ওটাও তো শোলে ফরম্যাটের কাইন্ড অফ, ওটাও শোলা ফরম্যাটেই গল্প, বাট খুবই ভালো সিনেমা, খুবই ভালো সিনেমা। না অ্যাকশন ওয়াজ ডান ভেরি নাইস। না এটা কিন্তু মানে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে হয়তো মানে এটা নিয়ে হয়তো আলাদা একটা ভিডিও ডিজার্ভ করে, আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমায় মানে যতটা ক্রেডিট দেওয়ার আমরা দিই না, এটা ফ্যাক্ট। কিন্তু মানে প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য এই বুম্বাদার একটা ছবি আছে, ওটার নাম হচ্ছে প্রশ্ন বলে, বুঝলে তো? প্রশ্ন খুব আন্ডাররেটেড ছবি, বেশি নাম লোকে জানে না ছবিটা। ইটস আ রিভেঞ্জ ড্রামা আর কি, ঠিক আছে? কিন্তু এই যে আমরা দেখতে পাই না আজকে সাউথ ইন্ডিয়ান ছবিতে বা কিছুতে, যে দেখবে যে বা অনেক হলিউডের ছবিতে দেখতে পাই বা কোরিয়ান ছবিতে, যে হিরো না বিভিন্ন ট্রিক্স ইউজ করে মারছে ভিলেনদের। মানে ইটস নট ডাইরেক্টলি মানে অ্যাকশন করছে, মানে বিভিন্ন টেকনিক ইউজ করে মারছে। হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যাল কিলিংস, মানে ধরো মেকানিক বলে যে ছবিটা আছে না আমাদের এর, আমাদের ইয়েতেই তো, হিন্দিতেই তো আছে কাবিল। কাবিল তো খুব ভালো সিনেমা এই ইয়েতে। এক্স্যাক্টলি। তো এই প্রশ্ন ওয়াজ দ্যাট। প্রশ্ন কিন্তু 90s এর ছবি, কিন্তু ওখানে দেখাচ্ছে কি যে একটা ছেলে ডাক্তারি পড়ে, ঠিক আছে? এবার বাড়ি ফিরছে, মানে পড়ছিল সেই ছেলেটা, হি ওয়াজ এ স্টুডেন্ট। বাড়ি ফিরছে, দেখছে ওর দিদিকে ভালোবাসতো, দিদি মারা গেছে, দিদি হ্যাজ কমিটেড সুইসাইড। পরে জানতে পারছে ইট ওয়াজ নট আ সুইসাইড, ইট ওয়াজ আ মানে রেপ করে মেরে দিয়েছে। সো হি স্টার্টস টেকিং রিভেঞ্জ। ওকে, এবার ও মারছে হচ্ছে মেডিকেল বিভিন্ন, ও যেহেতু পড়াশোনা করে, হি ইজ এ স্টুডেন্ট, তো বিভিন্ন মেডিকেল ইউজ করে মারছে, মানে বিভিন্ন টেকনিক, মানে কাবিল ফরম্যাটেরই গল্প, ওটাও তো রিভেঞ্জই ছিল, বাট ইট ওয়াজ ডান সো মেনি ইয়ার্স ব্যাক, এন্ড আমরা নিজেরাই জানি কাবিলকে সেলিব্রেট করি না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা ছিল আমাদের। বাংলাতে আরো একটা ওয়েস্টার্ন আসছে, সেটার নাম হচ্ছে মৃগয়া। সেটাতে এই ভদ্রলোকই আর কি স্ক্রিনটা লিখেছে। আমি সিনেমাটা নিয়ে পার্সোনালি খুবই এক্সাইটেড, অনেস্টলি বলছি তোমাকে, তো আমি পার্সোনালি বলেইছি কথাটা। তো বাইরে মৃগয়া কিন্তু অরিত্র নিজের মুখে বলতে লজ্জা পাবে, আমি বলে দিচ্ছি, এটা কিন্তু রিয়েল ইনসিডেন্টের উপরে বেস করা একটা সিনেমা, পুরো নিউ ওয়েস্টার্ন ট্রিটমেন্ট, এবং সিনেমাটার মধ্যে কিন্তু প্রচুর অ্যাকশন থাকতে চলেছে। অরিত্রর ভিডিও যারা দেখেন তো তারা তো জানেনই, অরিত্র কিন্তু পার্সোনালি মানে আমার মতো সিউডো ইন্টেলেকচুয়াল, আমি কিন্তু অ্যাকশন সিনেমা ভালোবাসি। তো সেই জিনিসটা কিন্তু মানে এটা কিন্তু রিফ্লেক্ট হতে চলেছে। তো মানে খুবই এক্সাইটেড, মানে একটা ট্রু ক্রাইম, তারপরে একটা নিউ ওয়েস্টার্নিশ একটা বিষয়, এবং প্রচুর অ্যাকশন থাকতে চলেছে। কাস্ট খুবই ভালো, ঋত্বিক চক্রবর্তী থেকে শুরু করে বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী, দারুণ দারুণ অভিনেতারা আছেন। এবং যে রিয়েল লাইফ ইনসিডেন্টটা, সেটাও আমাকে অরিত্র শেয়ার করেছে, সেটা আমি এখানে শেয়ার করছি না। তো এই ছিল আমাদের ভিডিও মৃগয়া সিনেমাটি। আমরা গল্প লেভেলে কিছু বলছি না, কারণ যদি গল্প লেভেলে রিভিল করে দিই, যেহেতু
ট্রু লাইফ বেসড ইনসিডেন্ট, অনেকে হয়তো গুগল করে হয়তো আসল ঘটনাটা জেনে নিতে পারে, এন্ড দ্যাট মাইট স্পয়েল দ্য মুভি ওয়াচিং এক্সপিরিয়েন্স। বাট সিনেমাটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সিনেমা হতে চলেছে, একটা নিও ওয়েস্টার্ন ট্রিটমেন্টের প্রচুর অ্যাকশন থাকতে চলেছে। আর অরিত্রর কাজ তো আপনারা আগে দেখেছেন দাবারুতে, শাস্ত্রীতে। তো আমি কিন্তু পার্সোনালি স্পিকিং, অরিত্র আমার বন্ধু বলে বলছি না, আমি কিন্তু পার্সোনালি এই কাজটা নিয়ে ভীষণই এক্সাইটেড। আর অরিত্র তুমি কিছু বলবে? না, আমি এটাই বলবো যে ওয়েস্টার্ন, মানে আমি আর মৃগয়া নিয়ে কিছু বলতে চাই না। আমি বলছি যে ওয়েস্টার্ন জনরাটা আপনারা এক্সপ্লোর করুন, আমি এটাই বলবো। ইট ইস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং জনরা। এবং আপনারা যদি ওয়েস্টার্নটা পুরোটা ভালো করে দেখেন, মানে আপনাকে সব দেখতে হবে না, জাস্ট যে ল্যান্ডমার্ক ফিল্মস গুলো দেখেন, আপনি পরিষ্কার বুঝতে পারবেন আমেরিকান সোসাইটি কিভাবে ইভলভ করেছে। আপনি এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য দেখতে পারেন, দের ইজ লট অফ অ্যাকশন, ভাইলেন্স, স্টাইলাইজেশন। এই সার্জিও লিওনি তো যেভাবে সাউন্ড ইউজ করতো, যেভাবে একটা সিনকে স্টেজ করতো, লট অফ স্টাইলাইজেশন, হিরো একদম এন্ট্রি নিচ্ছে, কোনো কথা বলছে না। এবং আপনি দেখতে পাবেন যে এই ক্লিন্ট ইস্টউডের প্রচুর ইনফ্লুয়েন্স অমিতাভ বচ্চনের পারফরমেন্সের মধ্যে, যেটা আমরা বলছিলাম, হুম। এবং সেটা কিন্তু পরে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। এই যে আজকে ইভেন আমরা দেখতে পাচ্ছি জাঞ্জিরের যে ক্যারেক্টারটা, জাঞ্জিরের এক্স্যাক্টলি, ক্যারেক্টারটাও কিন্তু ক্লিন্ট ইস্টউড ইন্সপায়ার, কথা কম বলে গুলি বেশি চালায়। এক্স্যাক্টলি। ওটাও কিন্তু হেভিলি ইন্সপায়ার্ড, মানে যেটা থেকে অ্যাংরি ইয়াং ম্যান আসছে। তো এবং অ্যাংরি মানে ইয়াংম্যান আসছে, এবং আজকেও অ্যাংরি ইয়াংম্যান, এই যে আজকে এত পুষ্পা বা রকি এত পপুলার হচ্ছে, দিজ আর অ্যাকচুয়ালি আবার মানে কাইন্ড অফ আ ভার্সন অফ অ্যাংরি ইয়াংম্যান, অমিতাভ বচ্চনের অ্যাংরি। হ্যাঁ, মানে ইভেন মানে কেজিএফ তো পুরোপুরি ভাবে অমিতাভ বচ্চনের দুটো সিনেমা দিওয়ার আর অগ্নিপাত থেকে ইন্সপায়ার্ড। তো আর কি, এটাই মানে ওয়েস্টার্ন সিনেমা কিন্তু মানে হয়তো অনেক সময় আমরা ওয়েস্টার্ন সিনেমাটাকে একটা একটা হিস্টোরিক রেলিক দেখি, সেটা কিন্তু নয়। এখনো কাজ হচ্ছে, ভবিষ্যতে হবে। একটা এবং ভালো গল্প না কোনোদিন। ওয়েস্টার্নের ট্রোপস তো অ্যাকচুয়ালি মানে বিভিন্ন সিনেমাতে ব্যবহার হয়। মানে এই যে কেজিএফ এর কথা হচ্ছে, সুপার হিরো কেজিএফ সিনেমাতে তো ওয়েস্টার্ন সিনেমারই ট্রোপ থাকে, হিরো ভিলেন কাউকে বাঁচাচ্ছে, ওয়েস্টার্ন সিনেমার ট্রোপ। তো এই জিনিসগুলো হতে থেকেছে। আপনারা ওয়েস্টার্ন সিনেমা আর কি এক্সপ্লোর করুন। আমি জানি না মানে এটা কতজন দেখবে বা কত ভিউজ আসবে কি, বাট এগুলো কিন্তু মানে এই সিনেমাগুলো মানে যারা ট্রু মুভি ওয়াচিং যারা করতে চান, এই সিনেমাগুলো না দেখলে আপনারা কিন্তু মানে কোথাও গিয়ে অধরা থেকে যান। আপনারা যদি সার্চ চার্জ না দেখেন, আপনারা যদি স্টেজ কোর্স না দেখেন, মানে শুধু মডার্ন সিনেমা দেখাটা কিন্তু মানে সিনেমা ভালোবাসলে এই সিনেমাগুলো আপনারা দেখবেন। আর আরেকটা জিনিস হয় কি, যারা বড় ডিরেক্টর হয়, মানে আজকের দিনের বড় ডিরেক্টররা, দে অলওয়েজ গো ব্যাক টু দ্য হিস্ট্রি। নাহলে ট্যালেন্টিনোর দরকার ছিল না যে একটা হেটফুল এইট বানাবে বা কিছু। মানে দে অলওয়েজ গো ব্যাক টু দেয়ার রুটস। মার্টিন স্করসেজি ওই জন্য এই বয়সে কিন্তু আমেরিকার রুটস এর ব্যাপারে সিনেমা বানাচ্ছে। তো আপনাকে যদি না, মার্টিন সিনেমাটাকে স্করসেজি জানতে হয়, সিনেমায় কিন্তু এটা বরাবরই থাকে। মার্টিন স্করসেজি কিন্তু কোনোদিন ওই বিদেশি সিনেমা আমার চলবে কিনা ওটা কিন্তু বানায় না। না না, আমি ওইটাই বলছি যে মানে আপনাকে যদি সিনেমাটা বুঝতে হয় যে আজকে একটা মডার্ন ডে গুড অ্যাকশন ফিল্ম, ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্য রুটস অফ দ্য ওয়েস্টার্ন টু সি যে হাউ ইট ইজ শেপড আপ, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড ইট। সেই জন্য তো এই ছিল আমাদের আলোচনা। কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে এবং থাকুন। সাবস্ক্রাইব ধন্যবাদ। করুন দেবজ্যোতি চ্যানেলে, এরকম প্রচুর ভালো ভিডিওস রয়েছে, তো অবশ্যই সেগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করুন। মুভি বাফ দেবজ্যোতি। থ্যাংক ইউ। না।